আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। সকল প্রশংসা মহান আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, যিনি আমাদেরকে সৃষ্টির শ্রেষ্ঠ সেরা জীব আশরাফুল মাখলুকাত হিসেবে সৃষ্টি করেছেন এবং এই পৃথিবীতে প্রেরণ করেছেন। সকল প্রশংসা সেই মহান আল্লাহ রাব্বুল আলামিনের জন্য। আশা করি মহান আল্লাহ রাব্বুল আলামিনের অশেষ রহমতে আপনারা সকলেই ভালো আছেন। যারা মুসলমান আছেন তাদেরকে জানাচ্ছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যারা হিন্দু আছেন তাদেরকে জানাচ্ছি নমস্কার, এবং যারা অন্যান্য ধর্মাবলী ভাই বোনেরা আছেন তাদেরকে জানাচ্ছি অন্তঃস্থল থেকে প্রাণঢালা অভিনন্দন এবং রক্তিম লাল গোলাপের শুভেচ্ছা। আমার লাইভের শুরুতেই আমি হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, তার নামটি শ্রদ্ধার সাথে স্মরণ করে আমার লাইভটি শুরু করতে যাচ্ছি। আমি সেই হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি, যার জন্য স্বাধীন বাংলাদেশ পেয়েছি, যার জন্য বাংলা ভাষা বলতে পারতেছি, যার জন্য আজকে আমরা বুক ফুলে রাস্তায় চলতে পারি, সেই হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, তার আত্মার মাগফিরাত কামনা করছি। মহান আল্লাহ রাব্বুল আলামিন যেন তাকে বেহেশতের সর্বোচ্চ স্থান দান করেন। আমিন আমিন আমিন। আমি লাইভের শুরুতেই যারা এ দেশকে আমাদের স্বাধীনতা অর্জন করে দিয়েছে, সেই সকল বীর শহীদদের প্রতি সম্মান প্রদর্শন করে লাইভ শুরু করছি। যারা এখনও জীবিত আছে বীর মুক্তিযোদ্ধা, আমি তাদেরকে সম্মান প্রদর্শন করছি। প্রিয় গ্রাম পুলিশ ভাই বোনেরা, আমার আইডিটা শুধুমাত্র আপনাদের জন্য। আজকের লাইভটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, যদিও কোনোরূপ পূর্বে আপনাদের জানান দেওয়া হয়নি যে আজকে এই মুহূর্তে লাইভে আসবো। হঠাৎ করে লাইভে আসা। আপনারা সকলেই অবগত আছেন, 10 তারিখে সাংবাদিক সম্মেলন জাতীয়করণের এক দফা দাবি নিয়ে করতে যাচ্ছি। আজকে 40 দিন পার করলাম। আমি সহ যারা আমাকে সাপোর্ট দিচ্ছে, আমার সাথে যারা সবসময় কষ্ট করছে, আমার চেয়ে যারা বেশি কষ্ট করতেছে, আমি ডাক দিয়েছি, আমার ডাকে তারা সাড়া দিয়েছে। আমার চেয়েও বেশি কষ্ট তারা করতেছে। সুমন, আর ওই দিকে আছে কৃষ্ণ বসে আছে, আপনারা দেখতে পাচ্ছেন। তো সেক্ষেত্রে তাদেরকে আমি ধন্যবাদ দিয়ে শুরু করবো না, কারণ ধন্যবাদ দিলেও কৃতজ্ঞতা প্রকাশ করা হবে না। যে সুমনকে দেখতে পাচ্ছেন, আপনারা সকলে জানেন 27 তারিখে সারা বাংলাদেশে যেই একটা মহাপ্লাবন বয়ে গিয়েছে, সেই মহাপ্লাবনে এই সুমনের ঘরের উপর গাছ পড়েছে, ঘর ভেঙে গিয়েছে। সুমন 27 তারিখেও যায়নি, 28 তারিখে গিয়ে সেই গাছটা খালি ঘরের উপর থেকে সরিয়ে ঘরটা ভেঙে চলে এসেছে। তারপরের দিন চলে এসেছে, আজও পর্যন্ত আছে। কেন আছে? 47,000 গ্রাম পুলিশ বাহিনীর সদস্যদের জাতীয়করণের দাবি নিয়ে 47,000 গ্রাম পুলিশ বাহিনীর সদস্যদের মুখে দুবেলা দুমুঠু অন্ন যেন জুটে, ভাত যেন জুটে। 47,000 গ্রাম পুলিশ বাহিনীর সদস্যরা ইউনিয়ন পরিষদে নির্যাতিত, নিপীড়িত, চেয়ারম্যান মেম্বার সহ গ্রাম পুলিশকে যে যেভাবে পারে নির্যাতন করে, চাটানায় অপমান করে, অপদস্থ করে, ক্ষেত্র বিশেষ গ্রাম পুলিশকে ধরে মারে। এই সকল বিষয় থেকে যেন গ্রাম পুলিশ মুক্তি পায়, সেই জন্যই কিন্তু এই কয়েকটা সুমন আমার সাথে আছে। তারা আসলে লাল, তারা দ্বিতীয় লাল। তারা এখানে ঘর ভেঙে গেছে, সেই ঘরটা ফেলে রেখে তারা কিন্তু চলে এসেছে জাতীয়করণের দাবি আদায়ের লক্ষ্যে। অত্যন্ত দুঃখের সাথে জানাচ্ছি, এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে প্রাইমারি স্কুলের শিক্ষক আজকে তারা 3য় দিনের মতো আন্দোলন করেছে। এখানে একটা লজ্জার বিষয় আছে। গতকাল সকাল 9:30 ঘটিকার সময় আমরা যে স্থানে প্রতিদিন বসি, সেই স্থানে প্রাইমারি স্কুলের শিক্ষকেরা আমাদের ব্যানার টেনে নিচে খুলে ফেলে দেয়। তারা সংখ্যায় অনেক,
আর আমাদের মাত্র 3-4 জন গ্রাম পুলিশ সদস্য, আর তারা সংখ্যায় অনেক অজস্র। আমাদের সেখানে বসতে দেবে না, তারা বসবে এই মর্মে তারা ব্যানার টেনে খুলে নিচে ফেলে দেয় এবং ব্যানার লাথি মারে আমাদের সেখান থেকে তাড়িয়ে দেয়। এটা অনেক লজ্জাজনক ব্যাপার। গ্রাম পুলিশ আমরা আমাদেরকে সেখান থেকে তাড়িয়ে দেয় তারা। আমি তখনও এসে পৌঁছাইনি, প্রতিদিন 10টায় আসি। ঠিক সেই সময় 9:30 বাজে আমার কাছে ফোন যায় যে লালমে ভাই আপনি কই আছেন, দ্রুত আসেন, আমাদের এখানে বসতে দেওয়া হয়নি। অথচ কিন্তু আমাদের লোকজন সকাল 8টা বাজে এসে আগে ব্যানার সেখানে বেঁধেছিল, ব্যানার বেঁধে সেখানে বসেছিল। কিন্তু প্রাইমারি স্কুলের লোকজন তারপরে এসে সেই ব্যানার টেনে হেসড়ে খুলে আমাদের সেখান থেকে সরিয়ে দেয়। আমি তখন হোটেলে ছিলাম, আমি ফোন পেয়ে তৎক্ষণাৎ এখানে চলে আসি এবং এসে যে যারা ব্যানারটি খুলেছে তাদেরকে কিন্তু আর পাই না, কাছে পাই না, তাদেরকে খুঁজে পাই না। এখানে তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাই। আমি তাদেরকে বলি যে এখানে ব্যানারটা কে খুলছে, তার চেহারাটা দেখতে চাই। সেখানে সকল শিক্ষক হাতে ধরে মাপ চায় যে ভাই যেই এই কাজটা করছে ভুল করছে, আপনার কাছে ক্ষমা প্রার্থী, মাপ চাই। সেখানে মাপ চাওয়ার পরে তাদেরকে ক্ষমা করে দেওয়া হয়েছে, তাদেরকে ক্ষমা করে দিয়ে মাপ চাওয়ার পরে অনেক তর্ক বিতর্ক হয় যে যেই ব্যানার খুলছে তাকে একটু দেখতে চাই। কার এত বড় সাহস যে গ্রাম পুলিশের ব্যানারে হাত দিল তাকে দেখতে চাই। আসলে এই দোষ তাদেরও না, এই দোষ গ্রাম পুলিশ বাহিনীর সদস্যদের। তারা 500-600-700 লোক এসে গেছে, আর আমরা মাত্র 6 জন। তারা তৃতীয় দিনে 500-700 লোক এখানে এসেছে, আর আজকে আমরা 40 দিন পার করলাম। 40 দিনে 40 জন গ্রাম পুলিশ এখানে নেই। আসলে যেখানে জনবল কম সেখানেই তো নির্যাতন বেশি, এটাই তো স্বাভাবিক। গ্রাম পুলিশ একত্রতা নাই দেখেই তো গ্রাম পুলিশের চেয়ারম্যান থাপড়ায়, মেম্বার থাপড়ায়, পাবলিক থাপড়ায়। কারণ গ্রাম পুলিশের সংগঠন দুর্বল, গ্রাম পুলিশের সংগঠন দুর্বল। তারা তো নিজেরাই নিজেকে রক্ষা করতে পারে না, আবার 47,000 গ্রাম পুলিশ বাহিনীর সদস্যদেরকে কিভাবে রক্ষা করবে গ্রাম পুলিশের যে সংগঠনটা। তো সেদিক থেকে আমাদের ব্যানার খুলে দেওয়ার পরে আমি আসার পরে সেখানে তারা মাপ চায়, মাপ চাওয়ার পরে আমরা সেখানে বসি। লাইট নাই। তো সেক্ষেত্রে আজকে আজকে কিন্তু 40 দিন পার করলাম, এখনো কিন্তু জাতীয় প্রেস ক্লাবের সামনে আছি। আমরা কিন্তু জাতীয় প্রেস ক্লাবের সামনে একটি ব্যানের মধ্যে বসে আছি, একটি ব্যানের মধ্যে বসে আছি। দেখেন আমরা কোথায় বসে আছি, একটু দেখেন। প্রেস ক্লাবের সামনেই এজেন্ট ব্যানটা আছে, এজেন্ট ব্যানটা দেখছেন, এজেন্ট ব্যানটা, এজেন্ট ব্যানটা, এই ব্যানটার মধ্যে আমরা বসে আছি, দেখছেন। এটা হচ্ছে প্রেস ক্লাব। আসলে ভাই আমরা যদি কোনো আপনাদের মনে কষ্ট দিয়ে থাকি বা কোনো দুঃখ দিয়ে থাকি, আর যদি আমরা কোনো ভুল বলে থাকি, আমাদেরকে আপনারা ভাই হিসেবে মাফ করে দেবেন। আমরা তো একজন গ্রাম পুলিশ, ঠিক না? তারপরে কিন্তু লজ্জা দিবেন না। আজকে লজ্জা পেতে পেতে মনে করেন কথা কওয়ার মতন কোনো জায়গা নেই। বাইরে যাইলেও লজ্জা, যে নই যাই সে জায়গায় কিন্তু আমাদের লজ্জা দিন দিন বেড়ে যাইতেছে। এই লজ্জাটা কিন্তু আমার একার না, 47,000 গ্রাম পুলিশের কিন্তু এই লজ্জার ভারটা। তাই আপনারা যেখান থেকে লাইভটি দেখবেন, আমি আপনাদের কাছে প্রত্যাশা করি ভাই, এই লজ্জার হাত থেকে, এই লজ্জা থেকে মুক্তির রাস্তা আমাদের একটাই, সেটা হচ্ছে জাতীয়করণ। নেন ভাইয়ের সাথে কথা বলেন। প্রিয় বন্ধুগণ, আসলে আপনাদের অনেক ধৈর্য কম। মাত্র 25 জন লাইভে আছেন, 25 জন এই মুহূর্তে, মাত্র 25 জন কিন্তু লাইভে আছেন। আপনারা জাতীয়করণ চান, কিন্তু ঘরে বসে চান। প্রাইমারি স্কুলের যারা আছে তারা জাতীয়করণ চায়, কিন্তু তারা ঢাকা, শিক্ষিত লোক সবাই ঢাকা চলে এসেছে। আজকে তারা কাফনের কাপড় মাথায় বেঁধে, আজকে 3 দিনের দিন, তারা কাফনের কাপড় মাথায় বেঁধে এখানে তীব্র আন্দোলন গড়ে তুলতে পেরেছে। তাদেরকে কিন্তু ইতিমধ্যেই তাদের মন্ত্রী মহোদয় ডেকেছে তাদের বিষয়ে সমাধান দেওয়ার জন্য। তাদের মন্ত্রী মহোদয় কিন্তু তাদেরকে ডেকেছে। মাননীয় প্রধানমন্ত্রীর নজরে তারা 3 দিনে চলে এসেছে। আর আমরা গ্রাম পুলিশ বাহিনীর সদস্যরা আজকে 40 দিনেও সেটা করতে পারিনি। এই লজ্জাটা কার? লাল মিয়ার একার? আসলে লাল মিয়া বোকা বিদায়ী যেই বাহিনীর
যেই বাহিনীটার ভাগ্য পরিবর্তন 230 বছরেও হয়নি, কেন হয়নি সেটা বিচার বিশ্লেষণ না করেই সেই বাহিনীটার ভাগ্য পরিবর্তনের জন্য এই রিস্ক নেওয়া চেষ্টা করা, এটা আসলে একটা বোকামি। এটা বোকামি ছাড়া কিছু না। এদের ভাগ্য পরিবর্তন হয়নি এদের চরিত্রের, নিজেদের চরিত্রের কারণেই 47,000 গ্রাম পুলিশ বাহিনীর সদস্যদের ভাগ্য পরিবর্তন হয়নি। যেখানে প্রত্যেকটা মানুষ এখানে 3 দিন 4 দিন 5 দিন থাকলেই সাকসেস হয়, সেখানে আজকে 40 দিন থেকেও আমি সাকসেস হতে পারিনি। তার কারণ একটাই, আপনারা 47,000 গ্রাম পুলিশ বাহিনীর সদস্য, আপনাদের কারণে পারিনি। আমি আরও আগে সাকসেস হয়ে ঘরে ফিরে যাওয়ার কথা ছিল। কষ্ট লাগে, এটা এই বাহিনীর ভাগ্য পরিবর্তন করা অনেক সময়ের ব্যাপার। এখন কেন আমি আপনাদেরকে ব্যাখ্যা দেব। এই বাহিনীতে বৃদ্ধ বেশি, ইয়াং জেনারেশনের চেয়ে বৃদ্ধ লোক এই বাহিনীতে বেশি। যারা বৃদ্ধ তারা ভাবতেছে যে চাকরি যদি জাতীয়করণ হয়ে যায়, সরকারি হয়ে যায়, তাহলে বৃদ্ধদের চাকরি থাকবে না। যারা আগে ঢুকেছে তারা বেশিরভাগ গ্রাম পুলিশ সদস্যরাই কিন্তু, যদিও 8ম শ্রেণীর সার্টিফিকেট দিয়ে ঢুকেছে। আমার ইউনিয়ন পরিষদের কথা বলতে গেলে, আমার ইউনিয়ন পরিষদেই মাত্র একজন গ্রাম পুলিশ সদস্য, তার সার্টিফিকেট ঠিক আছে, তিনি লেখাপড়া জানেন। আর বাকি যেই গ্রাম পুলিশ সদস্য আছে তারা সার্কুলার অনুযায়ী 8ম শ্রেণীর সার্টিফিকেট দিয়ে ঢুকলেও তারা কিন্তু নিরক্ষর, লেখাপড়া জানে না, খালি নাম স্বাক্ষরটা তারা শিখেছে। যদি অন্যের নাম লিখতে বলেন তাহলে তারা লিখতে পারবে না। এখন এই 47,000 গ্রাম পুলিশের মধ্যে নিরক্ষর মুক্ত নাই, সকলেই অশিক্ষিত বেশিরভাগ। যেই কারণে তাদের মনের মধ্যে ভয়, যদি জাতীয়করণ হয়ে যায় তাহলে তো চাকরি চলে যাবে। আর যারা বৃদ্ধ তাদের একান্তই তাদের মনের ভিতরে বিশ্বাস যে জাতীয়করণ হলে আমার চাকরি থাকবে না, তাহলে জাতীয়করণের দরকার নেই, এর চেয়ে ভালো যা পাচ্ছি তার নিয়েই সংসার চালাচ্ছি, জাতীয়করণ হলে আমার চাকরি চলে যাবে। বেশিরভাগ গ্রাম পুলিশ সদস্যদের এটা ধারণা। তারপরে কেন্দ্রীয় কমিটিতে যারা আছেন, কেন্দ্রীয় কমিটির চেয়ারম্যান, মহাসচিব, তাহারাও অল্প শিক্ষিত এবং বয়স্ক। কেন্দ্রীয় কমিটিতে শুধু চেয়ারম্যান আর মহাসচিব না, যারা আছে অন্যান্য পদ পদবিতে, সাংগঠনিক সম্পাদক, কোষাধ্যক্ষ, সহকারী সহসভাপতি, যারাই আছে প্রত্যেকটা সদস্য বৃদ্ধ বয়স্ক। কেন্দ্রীয় কমিটির মনে এই ভয়টা কাজ করতেছে যে জাতীয়করণ মানেই আমাদের চাকরি চলে যাওয়া, আবার ব্যবসা বন্ধ হয়ে যাওয়া। যদি জাতীয়করণ হয় তাহলে চাকরি চলে যাবে, তাহলে জাতীয়করণের দরকার নাই। এইটা কেন্দ্রীয় কমিটির চিন্তাধারা। সেক্ষেত্রে কেন্দ্রীয় কমিটি জাতীয়করণ চাচ্ছে না, 1 নাম্বার। 2 নাম্বারে যারা জেলা সভাপতি সেক্রেটারি, যারা থানা সভাপতি সেক্রেটারি, তারাও বয়স্ক, তারাও জাতীয়করণ চাচ্ছে না। জাতীয়করণ হলে চাকরি চলে যাবে, এর চেয়ে ভালো যে কয় টাকা বেতন সরকার দেয়, যে কয় টাকা বেতন সরকার বাড়ায়, সেটা নিয়েই বাকি সময়টা যেন কাটিয়ে দিতে পারি, এটা তাদের ধারণা। অপরদিকে আরেকটা সমস্যা, বাংলাদেশে 4,562টা ইউনিয়ন পরিষদ আছে। এই 4,562টা ইউনিয়ন পরিষদে 4,562 জন দফাদার আছে। এই দফাদারগুলো বেশিরভাগ, সবাই অশিক্ষিত না, বেশিরভাগ দফাদার অশিক্ষিত। অনেকেই আছে স্বাক্ষর পর্যন্ত তিনি দিতে পারেন না। কিন্তু নিয়ম অনুসারে একজন গ্রাম পুলিশ সদস্য দফাদারের কমান্ডে চলবে, তার কথার বাইরে চলতে পারবে না। ইয়াং জেনারেশন যে সকল গ্রাম পুলিশ সদস্য ইতিমধ্যেই গ্রাম পুলিশ সদস্য হিসেবে চাকরি নিয়েছে, তাদের যোগ্যতা সম্পন্ন, তাদের যোগ্যতা আছে। এসএসসি পাস, ইন্টার পাস, ডিগ্রি পাস, মাস্টার্স কমপ্লিট, এমন গ্রাম পুলিশও এখন গ্রাম পুলিশের মধ্যে আছে। কিন্তু সেই সকল গ্রাম পুলিশ দফাদারের উপর দিয়ে কথা বলতে পারে না, আবার
থানার যে সভাপতি আছে, সাধারণ সম্পাদক আছে, তাদের উপর দিয়ে কথা বলতে পারে না, তারা নতুন, তাদেরকে ভয়ভীতি দেখানো হয়, ভয়ভীতি দেখিয়ে তাদেরকে কোণঠাসা করে রাখা হয়েছে। তাহলে এইবার বলেন যে কিভাবে জাতীয়করণ সম্ভব? মাস্টাররা সহজে জাতীয়করণ তাদের দাবি আদায় করতে পারে, কারণ তারা সকলে শিক্ষিত। আর এখানে বেশিরভাগ গণ্ড মূর্খ, এই গণ্ড মূর্খদের কারণে আজকে জাতীয়করণের পথে বিশাল একটা বাধা হয়ে দাঁড়িয়েছে। কিছু ইয়ং জেনারেশন গ্রাম পুলিশ আছে, তারাও কেন্দ্রীয় কমিটির সাথে তাল মিলিয়ে তারা তাদের জেলাতে সভাপতি হয়েছে। কেন্দ্রীয় কমিটির লোকজন খুব চালাক, যখন দেখে যে এই জেলাতে আমাদের সমস্যা হবে, তখন সেই জেলায় যে সমস্যা করে তাকে তারা সভাপতি বানিয়ে দেয়। যেমন বান্দরবন জেলার সভাপতি এখন মোফাজ্জল, কারণ জানে যে মোফাজ্জলকে যদি তারা কবজা করতে না পারে তাহলে সেই জেলাটা তাদের কথা শুনবে না। তারা মোফাজ্জলকে কি করলো, বান্দরবন জেলার সভাপতি বানিয়ে দিল, টেন্ডার কমিটির সভাপতি বানিয়ে দিল। মোফাজ্জল এখন চুপ হয়ে গেল, এখন মোফাজ্জল তাদের পক্ষে ছাপাই শুরু করলো। কেন্দ্রীয় কমিটি এই কায়দা করে, যারা নতুন কিছু ইয়ং জেনারেশন আছে, যারা বুঝে, তাদেরকেও হাতিয়ে নিয়েছে, তাদের কিছু লোভ লালসা দেখিয়ে। টেন্ডার কমিটির যিনি সভাপতি, তিনি বছরে অনায়াসে গ্রাম পুলিশের এই টেন্ডার থেকে, পোশাক থেকে 1 লক্ষ টাকা সর্বনিম্ন সে ইনকাম করে, আরও বেশি করে, কোনো জায়গায় 2 লক্ষ টাকাও ইনকাম করে, যাদেরকে নিম্নমানের পোশাক দেয়। আর অ্যাকুরেট পোশাক দিলেও 1 লক্ষ টাকা তারা এই টেন্ডার থেকে তারা পায়। তো বাধ্য হয়েই এই টেন্ডার কমিটির আশায় কিছু ইয়াং জেনারেশন গ্রাম পুলিশ সদস্য আছে, যারা কর্মচারী ইউনিয়নের পক্ষে ছাপাই গিয়ে যাচ্ছে। এবার নিজেদের মধ্যেই যদি জাতীয়করণ চাই, এটা যদি নিজেদের মধ্যেই, আমরা 47,000 গ্রাম পুলিশ বাহিনীর সদস্য, আমাদের মধ্যেই 2 ভাগে বিভক্ত হয়ে যাই। যেখানে কিছু গ্রাম পুলিশ সদস্য আছে, আলহামদুলিল্লাহ ভাই, আপনারা কেমন আছেন? থানা হাজিরার টাকা কেটে নিয়েছে আলামিন চৌধুরী, আমাদের থানা হাজিরার টাকা কেটে নিয়েছে ভাই, ঢাকায় গিয়েছিলাম তাই। যাই হোক, ওটা ভাই বড় বিষয় না, কারণ ওটা ব্যাপারে আমি বলতেছি যে থানা হাজিরা উপস্থিত থাকলে এই থানা হাজিরার টাকা পাওয়া যায়, উপস্থিত না থাকলে পাওয়া যায় না। যাই কেটে নিছে, ভালো করছে, কারণ ওই কেন্দ্রীয় কমিটি কর্মচারী ইউনিয়নের সভাপতি, তারাই বেশিরভাগ ওই থানা হাজিরার দায়িত্ব তারাই পালন করে, খাতাটা তাদের হাতে থাকে, এই যে কারণে আপনাদেরটা কেটে নিছে। যাই হোক, কেটে নিছে, এটা বিশাল কিছু না। এখন এই যে কোণঠাসা করে যারা সাধারণ গ্রাম পুলিশ আছেন, তাদেরকে দাবিয়ে রেখে আমাদের এগোতে দিচ্ছে না, তাদের ভিতরে ভয়, তাদের চাকরি চলে যাবে, এই ভয়টাতে। এর চেয়ে ভালো তারা যে কয় টাকা বেতন পায়, এই কয় টাকা বেতনটাই তাদের জন্য ভালো। যখন আমরা গ্রাম পুলিশ বাহিনীর সদস্যরা নিজেরাই সরকারের কাছে 75% দাবি করব, তখন কি সরকার আপনাকে 100% দেবে? কখনোই দেবে না। এটা আপনি যদি জ্ঞানী গুণী হয়ে থাকেন, আপনি অবশ্যই এটা বুঝতে পারতেছেন যে জাতীয়করণের 2011 সালে গ্যাজেট থাকা সত্ত্বেও সেই গ্যাজেট কেন দীর্ঘ এত বছরেও সেই গ্যাজেট বাস্তবায়ন হয়নি। সেটা বর্তমান কর্মচারী ইউনিয়ন কেন্দ্রীয় কমিটির 75% যে আবেদন করেছে, এই আবেদনের পরে যারা না বুঝতেছেন, তারা বাকি জীবনেও বুঝবেন না যে কেন 2011 সালে সরকার গ্যাজেট করলো, সেই গ্যাজেট মোতাবেক বেতন গ্রাম পুলিশ সদস্যরা পেল না। বাংলাদেশ সরকার যে গ্যাজেট করে, প্রত্যেকটা গ্যাজেটেরই তো বাস্তবায়ন হয়, তাহলে গ্রাম পুলিশ বাহিনীর সদস্যদের গ্যাজেটটা বাস্তবায়ন হলো না কেন? কারণ বাংলাদেশ সরকার জাতীয়করণ দিয়েছিল 2011 সালে, কিন্তু কেন্দ্রীয় কমিটির যারা আছে তারা জাতীয়করণ নেয়নি, সরকারকে ফিরিয়ে দিয়েছে। তারা সেখান থেকে বেনিফিট নিয়েছে, তারা সেখান থেকে টাকা নিয়েছে সরকারের কাছ থেকে, আর এই জাতীয়করণের গ্যাজেটটা সরকারকে ফিরিয়ে দিয়েছে। যেই কারণে আজকে আমাদের আন্দোলন করতে হচ্ছে, অত্যন্ত কষ্টের সাথে জানাতে হচ্ছে। কমান্ডার মুজিবুর রহমান, আজকে এখানে 40 দিন যাবত আমরা কষ্ট করে যাচ্ছি। জাতীয়করণ হবে কি হবে না সেটা কিন্তু এই
আমাদের বিষয় না, আমরা আমাদের দাবি নিয়ে এখানে কষ্ট করে যাচ্ছি। সরকার ডাকবে এই আশা নিয়ে, সরকার জাতীয়করণ দেবে না কি দেবে, আমাদের সাথে বসবে, বসে কথা বলবে। যেমন সকলে এইখানে আন্দোলন করলে সেই আন্দোলনে এটাই হয়ে থাকে, কিছু বলবে, সেই আন্দোলনে এই ধরনের হয়ে থাকে। আন্দোলন করা মাত্রই সরকার 3 দিন 4 দিনের মাথায়, যেমন এই যে আজকে প্রাইমারি স্কুলের শিক্ষকদের 5 কমিটির একটি সদস্যকে সরকারের পক্ষ থেকে ডাকা হয়েছে কথা বলার জন্য। এখানে আমাদেরও কিন্তু ডাকা এতদিনে হওয়ার কথা ছিল, কিন্তু এখন পর্যন্ত আমাদেরকে ডাকা হয়নি। এই ব্যর্থতার পিছনে অন্য কেউ না, আমরা নিজেরাই। কারণ সরকার 2011 সালে গ্যাজেট দিল, সেই গ্যাজেট মোতাবেক বেতন দিল না। এমন ঘটনা এই গ্রাম পুলিশ ছাড়া অন্য কোনো ডিপার্টমেন্টে পাওয়া যাবে না, যে যা সরকার গ্যাজেট দিছে সেই গ্যাজেট অনুযায়ী বেতন দেয়নি। এই গ্রাম পুলিশ ব্যতীত অন্য কাউকেই পাওয়া যাবে না। সরকার যে গ্যাজেটটা করে, গ্যাজেটটা সরকার নিজেই বাস্তবায়ন করে, কারণ গ্যাজেটটা করেছে সরকার নিজে। সেই গ্যাজেট বাস্তবায়নের জন্য সকল প্রকারের আইনি পদক্ষেপ সরকার নিজে নেয়, কিন্তু গ্রাম পুলিশ বাহিনীর গ্যাজেট হলো, সেই গ্যাজেট বাস্তবায়ন হলো না। এই দোষটা কিন্তু সরকারের না, গ্রাম পুলিশ বাহিনীর কেন্দ্রীয় কমিটির। মজিবরকে আপনারা চিনেন, কমান্ডার মজিবুর রহমান রাজবাড়ী, মনিরুল ইসলাম কুষ্টিয়া, মুফাজ্জল বান্দরবন। এই 3 জনই বেশিরভাগ আমরা যারা জাতীয়করণের দাবি নিয়ে প্রেস ক্লাবে আজকে 40 দিন পার করলাম, কষ্ট করতেছি। আমাদের বিরুদ্ধে তারা বিভিন্ন ধরনের মন্তব্য করেন, পোস্ট করেন। আমি আজকে দেখলাম কমান্ডার মজিবর সাহেব, তিনি আমরা 10 তারিখে যেই সাংবাদিক সম্মেলন করার সিদ্ধান্ত নিয়েছি, ইতিমধ্যেই বিভিন্ন চ্যানেলে, স্যাটেলাইট মিডিয়াতে এবং পত্রিকাতে গিয়ে আমরা তাদেরকে ইনভাইট করেছি আমাদের সাংবাদিক সম্মেলনে উপস্থিত থাকার জন্য। এগুলো তারা দেখেছে, আমাদের মাধ্যম দিয়ে, লাইভের মাধ্যমে, পোস্টের মাধ্যমে দেখেছে। কমান্ডার মজিবুর রহমানের পোস্ট আপনারা গতকাল একটি রিলস ছেড়েছে, সেই রিলস ভিডিওটা দেখেন। তিনি লিখেছেন যে লাল মিয়া 20 তারিখ সাংবাদিক সম্মেলনের মাধ্যমে জাতীয়করণের ঘোষণা দিতে যাচ্ছেন। এখন আপনারাই বলেন, এই যে কমান্ডার মজিবুর রহমান, তিনি ঢাকা কবে আসে? তিনি আপনাদের যে সুখবর দেয়, কিভাবে দেয়? তিনি কবে ঢাকা আসেন? তিনি ঘরে বসে বসে সুখবরের জন্ম দেয়, আপনাদের ফেসবুকে প্রকাশ করে। আপনারা আশা নিয়ে ঘরে বসে থাকেন যে মুজিবুর রহমান, ওনার হয়তো বা বোনের জামাই আছে সচিব, আর মন্ত্রী মনে হয় ওনার খালু লাগে। মন্ত্রীর সাথে কথা বলে, সচিবের সাথে কথা বলে, বাড়ি বসে বসে টেলিফোনে আর সুখবরগুলা তিনি আপনাদেরকে জানায়, আর আপনারা তার অপেক্ষায় ঘরে বসে থাকেন। মনিরুলেরও একই অবস্থা, যেখানে মনিরুল নিজের মুখেই বলতেছে গ্রাম পুলিশ বাহিনীর সদস্যদের 100% জাতীয়করণ, এই দাবি ভুল। মনিরুল কিন্তু এই বিষয় নিয়ে আমার সাথে যুদ্ধ করে আসতেছে। তার প্রত্যেকটা পোস্টে 2023 সালের 7 জুলাই স্থানীয় সরকারকে জাতীয় সরকারের অধীনে নেওয়া হয়েছে। ধন্যবাদ। এই যে আমার একটি প্রিয় ভাই গুরুত্বপূর্ণ একটি কমেন্ট করেছেন। 2023 সালের 7 জুলাই স্থানীয় সরকারকে জাতীয় সরকারের অধীনে নেওয়া হয়েছে। ভেরি ইম্পর্টেন্ট, আপনার কমেন্টটা ভেরি ইম্পর্টেন্ট। তাহলে তো আর জাতীয়করণের কোনো বাধাই থাকে না। স্থানীয় সরকার, আমরা স্থানীয় সরকারের কর্মরত, আমাদের বাধা আছে। যদি 2023 সালের 7 জুলাই স্থানীয় সরকারকে জাতীয় সরকারের অধীনে নেওয়া হয়ে থাকে, তাহলে তো আর গ্রাম পুলিশের জাতীয়করণের কোনো বাধাই থাকে না। যে বাধাটুকু ছিল তা শেষ, 2023 সালে সেটা শেষ হয়েছে। যাই হোক, যে কথাটি আমি বলতে চাচ্ছি, আপনাদের কমেন্টের উত্তরগুলো আমি পরে দেব। আপনারা কিছু গুরুত্বপূর্ণ কথা শুনবেন আগে। ঘরে যদি শত্রু থাকে তাহলে কি আপনি এগোতে পারবেন? ঘরে যদি শত্রু থাকে, নিজের ঘরে যদি ইঁদুর থাকে, আপনি যতবার বান দিবেন ততবারই বান ইঁদুর কাটবে।
আর ইঁদুর বান কাটলে আপনি বান দিয়ে সারতে পারবেন না, আজকে বাদ নেবেন কালকেই কাটবে। কথায় আছে ঘরের শত্রু বিভীষণ। এই মনিরুল ইসলাম 75% দাবি সঠিক, এটা সরকার বলার কথা, এটা কিন্তু কোনো গ্রাম পুলিশ বলার কথা না। গ্রাম পুলিশের দাবি থাকার কথা, প্রত্যেকটা গ্রাম পুলিশের দাবি থাকার কথা 100%। সরকার বলার কথা যে তোমাদের 100% দাবি এটা সঠিক না, এটা ভুল, তোমরা স্থানীয় সরকার আন্ডারে চাকরি করো, তোমরা 75% পাইবে, এইটা বলার কথা বাংলাদেশ সরকারের। কিন্তু তা না করে 47,000 গ্রাম পুলিশ সদস্যদের মধ্যে কিছু গ্রাম পুলিশ সদস্য আছে, তারাই সরকার যে কথাটা বলবে সেই কথাটা এখন গ্রাম পুলিশ সদস্য হয়ে তারা বলতেছে। তাহলে কি করে জাতীয়করণ আশা করেন? কারণ গ্রাম পুলিশ নিজেরাই তো জাতীয়করণ চাচ্ছে না। এই মনিরুল ইসলাম বেশ কিছুদিন যাবৎ তিনি কিন্তু বলে যাচ্ছে 75% দাবি সঠিক, আর জাতীয়করণের দাবি এটা ভুল, জাতীয়করণ দেবে না। এবার আসি, তিনি 3-4 দিন আগে একটি পোস্ট করেছে, হাইকোর্টের রায় হয়ে যাবে, হাইকোর্টের রায় হয়ে যাবে ইনশাল্লাহ। হাইকোর্ট কি রায় দিয়েছে? হাইকোর্ট, মহামান্য হাইকোর্ট রায় কি রায় দিয়েছে? মহামান্য হাইকোর্ট তো জাতীয়করণের নির্দেশ দিয়েছে। অন্যান্য সরকারি চাকরিজীবীদের ন্যায় মহল্লাদারদের 20তম গ্রেড এবং দফাদারদেরকে 19তম গ্রেডে বেতন দেওয়ার জন্য বাংলাদেশ সরকারকে, স্থানীয় সরকারকে নির্দেশ দিয়েছে 2011 সালের গেজেট মোতাবেক। সরকার পক্ষ আপিল করেছেন, আপিলের শুনানি হবে। মনিরুল বলে আসতেছে 75% দাবি এটা গ্রাম পুলিশের যৌক্তিক, আর 100% দাবি এইটা ভুল। মানলাম মনিরুলের কথা, তাহলে হাইকোর্টের যে 5 জন বিচারপতি এই রায়টি দিয়েছেন, এই 5 জন বিচারপতি ভুল। এই 5 জন বিচারপতি তারা লেখাপড়া করে বিচারপতি হয়নি, তারা ভুল রায় দিয়েছে। মনিরুলের, মোফাজ্জলের ব্যাখ্যা মতে, মজিবরের ব্যাখ্যা মতে, কেন্দ্রীয় কমিটির মুস্তফা কামাল, এম এ নাসের, ববেন বাবু, এদের ব্যাখ্যা মতে, আরও 2-4 জন শিক্ষিত গ্রাম পুলিশ আছেন, তাদের ব্যাখ্যা মতে যে হাইকোর্টের 5 জন বিচারপতি রায়ের কপিতে স্বাক্ষর করেছেন, তারা লেখাপড়া করে বিচারপতি হয়নি, তারা ভুল সিদ্ধান্তে রায় দিয়েছেন এবং ভুল সিদ্ধান্তে স্বাক্ষর দিয়েছেন, এটাই প্রমাণিত হয়। আচ্ছা, মেনে নিলাম তারাও ভুল। এবার আসেন যে মামলাটা শুনানি হতে যাচ্ছে, মনিরুলের খুশি হয়ে লাভ কি? কারণ মামলার শুনানি হয়ে যে রায়টা দেওয়ার কথা বা হাইকোর্ট দিয়েছে, মনিরুল তো বলতেছে সেটা ভুল, গ্রাম পুলিশ 75% এটা সঠিক, কিন্তু কোর্ট তো 100% রায় দিয়েছে। তাহলে এইখানে মামলার শুনানি হলে মনিরুলের লাভ কোথায়? ও আসলে কোন শ্রেণীর? মামার জয়, মামার জয়। এখন সিংহ মামার বাঘ মামা 2 জন যুদ্ধ করতেছে, কোন মামা জিতে তা তো বলা যায় না। যদি সিংহ মামা জিতে তাহলে সিংহ মামার জয়, আর বাঘ মামা জিতলে বাঘ মামার জয়। ওগুলো মামার জয়ের পার্টিতে আছে। ওই একদিকে বলতেছে কর্মচারী ইউনিয়নের 75% দাবি সঠিক, আর একদিকে আবার কোর্টের মামলার সুখবর উনি দেয় যে কোর্টের মামলা দ্রুত শুনানি হতে যাচ্ছে। শুনানি হলে মনিরুলের লাভ কি? মনিরুল তো কোর্টের মামলার বিপক্ষে এখন তিনি। ভাই, সচিব নাম পরিবর্তন হয়েছে আমি জানি, এটারও আমি ব্যাখ্যা দিচ্ছি আপনাদেরকে। এখন এই যে মহামান্য সুপ্রিম কোর্টে আপিল সেকশনে মামলাটা আছে, সেখানে আমিল আল মিয়া নিজে কাজ করছি, সেখানে আমিল আল মিয়া নিজে কাজ করতেছি। এই মামলাটি দীর্ঘ 5 বছর আপিল সেকশনে লিস্টের তালিকায় উঠানামা করতেছে, মামলা শুনানি হয় না। তো সেক্ষেত্রে আপনারা সকলেই অবগত আছেন, আমি কিন্তু লাইভ করেছি, ভিডিও ছেড়েছি, পোস্ট করেছি। কত তারিখে আমি কোর্টে যাই এবং এই মামলার কাজ শুরু করি, আপনাদেরকে জানিয়েই অবগত করেই আমি কাজ শুরু করেছি। মামলাটি 1 নম্বর কোর্টের থেকে 2 নম্বর কোর্টে গিয়েছে। মনিরুল জ্বরে ভোগ মরলে যেমন ফকিরের কেরামতি বাড়ে, তিনি একটি পোস্ট করলেন আগামী সপ্তাহে মামলার শুনানি হয়ে যেতে পারে।
মানে যদি হয়ে যায় তাহলে মনিরুল কাজ করছে, আর যদি হয়ে না যায় তাহলে ওই জন্য পারে লেখছে, হয়ে যেতে পারে, হয়ে গেলে ভালো মনিরুল কাজ করতেছে, আর না হইলে উনি 100% লেখে নাই, হয়ে যেতে পারে লেখছে। মানে দুই নৌকায় পা উনি দিল, নৌকা যেটা উপার যায় সেই নৌকায় উনি চলে যাবে উপার। আমি লাল মিয়া আপনাদের চ্যালেঞ্জ করে বললাম, কারণ এখানে কাজ আমি করতেছি, আমি জানি, মনিরুল জানে না। বলো ঝড়ে বক মরলে ওর কেরামতি পারবে, ফকিরের কেরামতি পারবে। এই মামলার শুনানি আগামী সপ্তাহে হবে না, হবে না, হবে না। এই মামলার শুনানি হবে ঈদের পরে। আর মামলাটাই তো আমার নামে, লাল মিয়া অ্যান্ড আদার্স বিহার বাংলাদেশ। ইংলিশ শব্দ তো বলে লাভ নাই, কারণ গ্রাম পুলিশ তো গ্রাম পুলিশ না, চৌকিদার। চৌকিদার তো ইংলিশ শব্দের অর্থ বুঝবে না, চৌকিদাররা ইংলিশ শব্দের অর্থ বুঝবে না। যদি অর্থ বুঝতো তাহলে তারা এটা বোঝার কথা যে মামলাটা নিয়ে উজ্জ্বল খান লাফালাফি করে, অমুক লাফালাফি করে, তমুকে লাফালাফি করে, সেই মামলাটা কার নামে? আমার নামে, আমি লাল মিয়ার নামে সেই মামলাটা। আমার কাগজ নিয়ে তারা হাতে নিয়ে ঢাকায়, বাড়ির থেকে ঢাকায় দৌড়ে আসে, আমার নাম নিয়ে, আমার নামের কাগজ নিয়ে তারা দৌড়ে আসে, আমার নামের কাগজ নিয়ে তারা কুটে দৌড়ায়, বাড়ি দৌড়ায়, বিভিন্ন জায়গায় দৌড়াতে হয় আমার নাম হাতে নিয়ে, আমি লাল মিয়া নামটা হাতে নিয়ে। অথচ তারা বলে কি লাল মিয়া কেউ না, ওরাই নাকি সব। পর্সার মধ্যে আপনার বাবার নাম, জায়গার মালিক কে? আপনাই তো। প্রত্যেক সূত্রে আপনার যদি দাদা জীবিত থাকে আপনার দাদা নিজে মালিক, দাদা যদি মারা যেয়ে থাকে আপনার আব্বা মালিক, আপনার আব্বাও যদি মারা যেয়ে থাকে আপনি মালিক। আপনার চাচাতো ভাই মালিক হবে নাকি? সরি, আপনার মামাতো ভাই মালিক হবে? মামাতো ভাই মালিক হবে না। দাদা মালিকের চাচাতো ভাই মালিক হবে, কিন্তু মামাতো ভাই মালিক হবে না। এখন যেখানে আমি নিজে জীবিত আছি, এই মামলাটা আমার নামে, লাল মিয়া অ্যান্ড আদার্স বিহার বাংলাদেশ আমার নামে, সেখানে আমি জীবিত থাকা অবস্থায় মামলার মালিক হয়ে গেল তারা। যাই হোক, বৃষ্টিও পড়তেছে, গায়ে গুড়ি গুড়ি বৃষ্টি পড়তেছে। তো যাই হোক, আমরা তো এখন ঝড় বৃষ্টি আমাদের মাথায় কোনোটাই নেই। যতই দিন বাড়তেছে, আমার যে 10 তারিখের সাংবাদিক সম্মেলন, সেই সম্মেলনের 10 তারিখের দিকে এগোচ্ছি, ততই অস্থিরতা কাজ করতেছে যে সাংবাদিক সম্মেলন সাকসেস যেন না হই। কর্মচারী ইউনিয়ন কেন্দ্রীয় কমিটি উঠে পড়ে লেগেছে, উঠে পড়ে লেগেছে। কালকে তারা মিটিং ডাকছে। কিসের মিটিং? কালকে কি তাদের মিটিং এ কোনো সচিব উপস্থিত থাকবে, সচিবালয়ের সচিব উপস্থিত থাকবে, নাকি মন্ত্রী উপস্থিত থাকবে, নাকি প্রধানমন্ত্রীর সাথে মিটিং করবে? কিন্তু গ্রাম পুলিশ বললে ভুল হবে, চৌকিদার 47,000 চৌকিদাররা এই বিষয়টা তারা বুঝতেছে না যে ঢাকায় 20 জন এসে বসে মিটিং করলো, 20 চৌকিদার এসে ঢাকায় মিটিং করলো, তাতে কি লাভ হলো? গ্রাম পুলিশের কি লাভ হলো? তারা বিএনপির বিজয়নগর, কিন্তু বিএনপির কার্যালয়, বিজয়নগর বিএনপির কার্যালয়ে বসে তারা মিটিং করে। গ্রাম পুলিশের কি লাভ হইলো? 20 জন চৌকিদার বসে মিটিং করলো। আজকে বাংলাদেশটাকে দালালরা লুটে পুটে খাচ্ছে। উজ্জ্বল ভাইয়ের নামে কিছু বলেন না ভাই, দয়া করে। কেন ভাই? উজ্জ্বল ভাইয়ের নামে কেন বলবো না? উজ্জ্বল কে? হু ইজ উজ্জ্বল? বলেন, আপনার কমেন্ট আমি খেয়াল করবো, বলেন। আপনার প্রত্যেকটা কমেন্ট আমি খেয়াল করবো, বলেন উজ্জ্বল কে? তাকে মামলার কাগজে নাম দেখাতে বলেন। আপনি কমেন্ট করবেন, এটা আশা করতেছি আপনি কমেন্ট করবেন। আপনার কমেন্টের উত্তর আমি দেব। উজ্জ্বল কে? উজ্জ্বলের নামে কিছু বলা যাবে না কেন? তো যাই হোক, আমাদের সাংবাদিক সম্মেলনটাকে ভেস্তে দেওয়ার জন্য উঠো পড়ে লেগেছে কর্মচারী ইউনিয়ন কেন্দ্রীয় কমিটি। তারা নতুন নতুন ফোন দিয়ে আসতেছে, নতুন ভাবে আমাদেরকে থামানোর জন্য নানান ব্রিফ দিয়ে যাচ্ছে। আমার একটি প্রিয় ভাই
কমেন্ট করেছেন সচিব নাম পরিবর্তন করে এখন ইউনিয়ন পরিষদ প্রশাসনিক কর্মকর্তা। হ্যাঁ ভাই, এটা আমরা সকলেই জানি, প্রায় লোকেই জানি যে ইতিমধ্যেই সচিবদের নাম পরিবর্তন হয়েছে, তাদের নাম করা হয়েছে প্রশাসনিক কর্মকর্তা। তো এইখানে গ্রাম পুলিশের বেনিফিট কি বলেন? গ্রাম পুলিশের কি লাভ? সচিবদেরকে আরও আগের থেকে 75% দিছে, কিন্তু গ্রাম পুলিশকে দেয়নি। সচিবদের নাম পরিবর্তন করে প্রশাসনিক কর্মকর্তা করা হয়েছে। এতে করে কি গ্রাম পুলিশকে দেবে? আরও বহু আগের থেকেই তো গ্রাম পুলিশ সচিবদেরকে 75% দিয়েছে, এখন তাদেরকে 100% দেবে, কিন্তু গ্রাম পুলিশকে দেবে না। কারণ গ্রাম পুলিশ চাচ্ছেন 75%, আপনাকে কেন 100% দেবে? ধন্যবাদ ভাই যারা সাথে আছেন। বাড়ি বসে থাকলে ভাই সাথে থাকলে হবে না, ঘরে বসে থাকলে সাথে থাকলে হবে না। ঘরে বসে বসে সাথে আছেন, এই সাথে থাকার কি দাম আছে? বাড়ি বসে বসে যারা সাথে আছেন, এখানে তো 4 জন, আপনি আমার সাথে কিভাবে আছেন বলেন? এইখানে যেমন এই যে একজন বসে আছে দেখেন, এই আরেকজন বসে আছে দেখেন। সাথে থাকার অর্থ কি? এরা বলতে পারে, এরা দুজন বলতে পারে যে লাল মিয়া ভাই আমরা আপনার সাথে আছি। আমি কৃষ্ণকে কিছু প্রশ্ন করবো, আজকের লাইভে কৃষ্ণকে কিছু প্রশ্ন করব, উত্তরগুলো আমি প্রশ্ন করার পরে কৃষ্ণ দেবে। এখানে 47,000 গ্রাম পুলিশ বাহিনীর সদস্যদেরকে জাতীয়করণ যাতে না হয়, মুষ্টিমেয় 64 জেলায় সভাপতি যদি ধরেন 128 জন, থানার সভাপতিগুলো যদি ধরেন 450 থানায় ধরেন 1000 জন, 1000 আর ধরেন এখানে 128, 1128, কেন্দ্রীয় কমিটিতে আরও ধরেন 200, 1500, আরও 500 বাড়তি ধরেন 2000। এই 47,000 গ্রাম পুলিশের মধ্যে 2000 গ্রাম পুলিশ সদস্য এই জাতীয়করণের বিরুদ্ধে। তারা আমাদের মতো যারা ইয়াং জেনারেশন, যাদের সকল বিষয়ে যোগ্যতা আছে, সার্টিফিকেট থেকে শুরু করে শারীরিক সকল বিষয়ে যোগ্যতা আছে, আমাদেরকে কোন ঠাসা করে রেখেছে এই 2000 লোকে। আপনারা তার প্রতিবাদ করতে পারছেন না, আমাদের কারণেই আমাদের জাতীয়করণ হচ্ছে না। তো যাই হোক, কথা অনেক বললাম। যদি না বুঝেন, দীর্ঘ 40 দিনেই আমি আপনাদের বোঝাতে পারিনি। আমার আসলে জাতীয়করণ চাওয়াটাই অপরাধ হয়ে গেছে। দীর্ঘ 40 দিনেও আমি আপনাদের বোঝাতে পারিনি। আজকে আমি এই প্রেস ক্লাবের এইখানে মেট্রো রেলে ওঠার যে সিঁড়ির ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমি কেঁদেছি, 5-10 মিনিটের মতো আমি কেঁদেছি। আমাকে একজন ঊর্ধ্বতন কর্মকর্তা, তিনি আমাকে বলতেছে, লাল মিয়া আমি তো তোমাকে স্বাধীনতা দিয়েছি, পূর্ণাঙ্গ স্বাধীনতা। আমি স্যারকে গিয়ে বলেছিলাম যে স্যার 10 তারিখে সাংবাদিক সম্মেলন করে আমরা এখান থেকে চলে যাব। এর পরিপ্রেক্ষিতে স্যার বলল যে লাল মিয়া আমি তো তোমাকে পূর্ণাঙ্গ স্বাধীনতা দিয়েছি, এখন তুমি যদি আদায় করতে না পারো সেটা তোমার ব্যর্থতা। অসুবিধা নেই, আমার ভালোবাসা আছে, তুমি চেষ্টা করো। যেখানে ঊর্ধ্বতন কর্মকর্তা যারা আমাদের, তারা চাচ্ছে আমাদের জাতীয়করণ, তারা বলতেছে আমাদের দাবিটা যৌক্তিক। এমন কোনো মানুষ নাই এই রাস্তা দিয়ে হাইটে গেলে তারা বলে না যে গ্রাম পুলিশ সরকারি পোশাক গায়ে, আপনি আবার বেসরকারি কিভাবে হন, আপনার বেতন 6500 টাকা কিভাবে হয়। রিক্সা যারা চালায় তারা আমাদের দিকে এগিয়ে আসে, তারা আমাদের সাথে কথা বলে। একজন রিক্সা চালক বলে যে ভাই কি বলেন, আপনাদের বেতন 6500 টাকা, আপনার গায়ে না সরকারি পোশাক, আপনার নাম পুলিশ, গ্রাম পুলিশ, তা আপনি আবার বেসরকারি কিভাবে হন। ঝালমুড়ি বিক্রেতা তারা বলে, কিন্তু আমাদের 47,000 গ্রাম পুলিশের মধ্যে কতিপয় গ্রাম পুলিশ সদস্য আছেন, তারা ব্যাখ্যা করেন যে আমাদের জাতীয়করণের দাবিটা সঠিক না। আবার অনেকেই যারা আমার বিপক্ষে কাজ করেন, আমার বিপক্ষে কথা বলেন, আমি জানি না যে কেন আমার বিপক্ষে বলেন, কারণ জাতীয়করণের দাবিটা যে গ্রাম পুলিশ প্রত্যেকেরই থাকা উচিত ছিল, যেই গ্রাম পুলিশে চাকরি করেন তারই
দাবি থাকা উচিত ছিল জাতীয়করণ। সরকার দেখ না দেখ সেটা পরেরটা, কিন্তু এই দাবিটা থাকা উচিত ছিল। আর সেই জাতীয়করণের দাবি নিয়ে আমি এইখানে কষ্ট করতেছি, রোদ্রে পড়তেছি, বৃষ্টিতে ভিজতেছি। অনেক টাইমে সকালে না খেয়েই দুপুর পর্যন্ত কাটাই, দুপুরে খাই। আবার অনেক টাইমে সকালে খাই, দুপুরে না খেয়ে সন্ধ্যাবেলা খাই। একবারে রাত্রের খাবার এবং দুপুরের খাবার দুইটা একত্রে সন্ধ্যার পরে খাই। এই যে এতটা কষ্ট করতেছি 47,000 গ্রাম পুলিশ সদস্যদের জাতীয়করণের দাবি নিয়ে, এই দাবির বিপক্ষে একজন গ্রাম পুলিশ সদস্য কি করে যেতে পারে? জাতীয়করণ যদি হয় তাহলে কি আপনি বেনিফিট পাবেন না? আপনি এই বেতনটা পাবেন না? শুধু আমাকে একা দেবে? 47,000 গ্রাম পুলিশ সদস্য সকলকে দেবে। এই বেতন দিয়ে আপনার ছেলে মেয়ে, স্ত্রী, পিতামাতা তাদের মুখে অন্ন তুলে দিতে পারবেন, বস্ত্র তুলে দিতে পারবেন, ছেলে মেয়েকে ভালো স্কুলে লেখাপড়া করাতে পারবেন, বৃদ্ধ পিতামাতা তাদের সেবা করতে পারবেন। এর বিপক্ষে যাওয়ার কোনো কারণ তো আমি দেখি না। কেন এর বিপক্ষে এই গ্রাম পুলিশ সদস্যরাই যাচ্ছে? মুজিবরের উনি তো শেখ হাসিনার আব্বা, ওনার নাম মুজিবর। আর আমাদের যিনি মাননীয় প্রধানমন্ত্রী, দেশরত্ন জননেত্রী শেখ হাসিনা, তার পিতার নাম জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। এখন তার নামের আগে বঙ্গবন্ধু আছে, বঙ্গবন্ধু বাংলার বন্ধু তিনি। এখন মুজিবর ভাবতেছে যে আমার নাম তো সেই নামের সাথে মিল আছে, মুজিবর তো জানবেই। এর আগে বলেছে গত মাসে হয়ে যাবে। ওর প্রতিদিনের ভিডিওগুলো আপনারা খেয়াল করেন, প্রতিদিনের ভিডিও খেয়াল করেন, পিছনের প্রতিদিনের ভিডিও খেয়াল করেন। যদি পিছনের প্রতিদিনের ভিডিওগুলো আপনারা খেয়াল করেন তাহলে আপনারাই জুতা মারবেন, আমাকে বলতে হবে না, আপনারাই জুতা মারবেন যে ও কোন ব্যক্তি। ও তো প্রতিদিনই সুখবর দেয়। ওর এই প্রতি মাসেরই 9 তারিখ থাকে, 9 তারিখ থাকে, প্রতি মাসেই ওর 9 তারিখ আছে। গত মাসে আমরা অপেক্ষা করেছিলাম যে 27 তারিখের সাংবাদিক সম্মেলন থামানোর জন্য বলেছিল ওরা যে এই মাসের মধ্যেই হয়ে যাবে, সুখবর পাওয়া যাবে। হয়ে গেছে, এই মাসের মধ্যেই হয়ে যাবে। মানে সাংবাদিক সম্মেলনে কেউ যায় না, সেটা বানচাল করতে পেরেছে অনেকটাই। একদিকে তারা, আরেকদিকে আল্লাহর রহমত ছিল না। আসলে আল্লাহর রহমত তাদের উপরে থাকে না, তাদের উপরে কিন্তু আল্লাহর রহমত থাকে না যারা পিছনের দিকে যান, পিছনের ইতিহাসের দিকে যান, নবী রাসূলগণের ইতিহাসের দিকে যান। যুগ যুগ ধরে মহান আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীতে নবী রাসূলগণদের প্রেরণ করেছেন ইসলামের বার্তা পৌঁছানোর জন্য। অনেক নবী ইসলামের বার্তা পৌঁছাইতে ব্যর্থ হয়েছেন। একজন মানুষও, যেমন মুসা আলাইহিস সালামের জীবন কাহিনী পড়েন, যারা পড়েন নাই পড়েন। হযরত মুসা আলাইহিস সালামের জীবন কাহিনী পড়লে দেখতে পারবেন যে মুসা আলাইহিস সালামের নিজের পুত্র থেকে শুরু করে মুসা আলাইহিস সালামের সবাই বিপক্ষে চলে গেল। মানে কেউ ইসলামের পক্ষে নেই, ইসলামের বিপক্ষে সবাই। তখন মহান আল্লাহ রাব্বুল আলামিন মহাপ্লাবনের সৃষ্টি করলেন। নূহ আলাইহিস সালাম, আমি নামটা ভুল বলছি, নূহ আলাইহিস সালামের আমলে। তখন হযরত নূহ আলাইহিস সালামের আমলে এই ঘটনাটা ঘটলো। তো মহাপ্লাবনের সৃষ্টি কিন্তু হইল। কি করলো? আল্লাহর তরফ থেকে সব ধ্বংস করে দিল, সব একজোড়া করে রেখে প্রত্যেকটা প্রাণী থেকে শুরু করে গাছ, যা কিছু আছে পৃথিবীতে একজোড়া করে জীবিত করে রাখলেন, আর বাকিদের ধ্বংস করে দিলেন। এখন 47,000 গ্রাম পুলিশ বাহিনীর সদস্যদের 230 বছরে ভাগ্যের পরিবর্তন হয়নি। বাংলাদেশের যথেষ্ট পরিমাণের উন্নয়ন হয়েছে। এই যেখানে বসে আছি, মাথার উপর মেট্রো রেল। আমার বাড়ি কিন্তু ঢাকাতে। আমি এইখানে ছোটবেলা থেকে আমার যাতায়াত আছে। এখানে এখান দিয়ে প্রস্রাব করা হইতো দুর্গন্ধে। এই যেখানে এখন বসে আছি, এই আশপাশ দিয়ে দুর্গন্ধে যাওয়া যায়নি, ফাঁকা জায়গা ছিল। আজকে সেই যেখানে বসে আছি, মাথার উপর মেট্রো রেল, বড় বড় মেগা প্রকল্প। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন জননেত্রী শেখ হাসিনা, তিনি বড় বড় মেগা প্রকল্প বাস্তবায়ন করেছেন। সেতুর কথা চিন্তা করেন, পদ্মা সেতু
বিশ্বের বাইরের রাষ্ট্রগুলো বলেছিলেন সম্ভব না, বাংলাদেশের এককভাবে পদ্মা সেতু করা সম্ভব না, বাইরের দেশ থেকে লোন না নিলে এই পদ্মা সেতু করা যাবে না, পারবে না বাংলাদেশ। তাদের সাথে চ্যালেঞ্জ করে দেশরত্ন জননেত্রী শেখ হাসিনা কিন্তু পদ্মা সেতু করেছে, দেখিয়ে দিয়েছে যে বাংলাদেশ কিন্তু ইচ্ছা করলেই পারে। যেখানে সারা বাংলাদেশের আনাচে কানাচে প্রত্যেকটা জায়গায় উন্নয়ন ঘটেছে, রাস্তাঘাট থেকে শুরু করে প্রতিটা ক্ষেত্রে উন্নয়ন ঘটেছে, সেখানে শুধুমাত্র 47,000 গ্রাম পুলিশ বাহিনীর সদস্যদের ভাগ্য পরিবর্তন হয়নি, মাত্র 6,000 টাকা বেতন। কেন হয়নি? এটা আসলে আল্লাহর তরফ থেকে অভিশাপ। গ্রাম পুলিশ বাহিনীর সদস্যদের উপর মহান আল্লাহ রাব্বুল আলামিনের তরফ থেকে একটি অভিশাপ, অভিশপ্ত চাকরির নাম গ্রাম পুলিশ। আমার মনে হচ্ছে, আমি কিন্তু ভালো লোক না, আমার মতো এরকম গ্রাম পুলিশে যারাই ঢুকেছেন লোক ভালো না, সবগুলাই খারাপ। আর খারাপের ভাগ্য আল্লাহ কখনো পরিবর্তন করে না, যে কারণে গ্রাম পুলিশের ভাগ্য পরিবর্তন হয়নি। বাংলাদেশের সকলের ভাগ্য পরিবর্তন হলেও গ্রাম পুলিশের ভাগ্যটা পরিবর্তন হয়নি। যেখানে নিজেরাই ভাগ্য পরিবর্তন চায় না, এটা হাদিসের কথা, যে বান্দা যতক্ষণ পর্যন্ত নিজে তার ভাগ্য পরিবর্তনের চেষ্টা না করবে, মহান আল্লাহ রাব্বুল আলামিন ততক্ষণ পর্যন্ত সেই বান্দার ভাগ্য পরিবর্তন করবে না। আমি হতাশ, কিন্তু আমি কিন্তু নিরাশ না। আমি হতাশ, আপনাদের আচার ব্যবহার কাজকর্ম এগুলো দেখে আমি হতাশ, কিন্তু আমি নিরাশ না। আমি সেই ব্যক্তি যিনি হেরে যেতে পারি কিন্তু হার মানি না। খেলতে গেলে হার জিত আছে, হেরে যেতে পারি কিন্তু আমি হার মেনে ঘরে বসে থাকি না, আমি আবারও খেলার চেষ্টা করি। যাই হোক, কেন্দ্রীয় কমিটি আপনাদের সাথে আমার খেলা শুরু হয়েছে। আগামীকাল আপনাদের সাথে আমার দেখা হবে। আমার চাকরি 75% চাওয়ার অধিকার ক্ষমতা আপনাকে কে দিল? কমান্ডার মুস্তফা কামালকে ধরেছি, কালকে বাকি ডিজদের ধরবো। বাকি যারা আছেন, কে আপনাদেরকে আমার চাকরি 75% চাওয়ার ক্ষমতা দিয়েছে? আপনাদের কে? আগামীকাল আপনাদের সাথে আমার দেখা হবে, প্রস্তুত থাকেন। ধন্যবাদ ভাই। মজিবর ভাই ধোয়া পড়া খেলে, যাই ওনাকে যাই ভাই, যারা এখনো চিনে নাই তারা ওনার পোস্টে ধন্যবাদ জানাবে, ওনার লাইভের পোস্টে ধন্যবাদ জানাবে, মাশাল্লাহ লিখবে, আলহামদুলিল্লাহ লিখবে। ওনাকে যারা চিনে নাই তারা, যারা চিনছেন তারা লিখবেন না, কারণ পুরাটাই ভুয়া। একজন মানুষের তো পার্সেন্ট আছে, যে 100%-এর ভিতরে 10% ভুয়া, 90% সঠিক। একজন মানুষের ক্ষেত্রে 90% ভুয়া, 10% সঠিক, বা কারো ক্ষেত্রে 90% সঠিক, 10% ভুয়া। ওর পুরাটাই ভুয়া, ওর পা থেকে মাথা পর্যন্ত পুরাটাই ভুয়া। টাকা আসে না, বাড়ি বসে বসে উনি স্বপ্ন দেখে জাতীয়করণের, উনি বড় বড় খবর দেয় জাতীয়করণের। মনিরুল, মুফাজ্জল, এই মজিবর, এরা বাড়ি বসে বসে খবর দেয়, ঢাকা থেকে খবর দিতে পারি না। ঢাকা এই রাজপথে বসে রয়েছে 40 দিন যাবৎ, তাই খবর দিতে পারি না। আর ওরা বাড়ি বসে বসেই আপনাদেরকে খবর দেয়, আর আপনারা সেই খবরের অপেক্ষায় বাড়ি বসে থাকেন। আমাকে তারা বিভিন্ন সময়, কেউ আপনারা অনেকেই, খালি তারা 3 জন না, আরো গ্রাম পুলিশ সদস্য আসছেন, বিভিন্নভাবে মন্তব্য করেন যে আমি খারাপ লোক, ভালো না। এক একজন এক একভাবে মন্তব্য করে থাকেন, অথচ আপনাদের সাথে আমার এই পর্যন্ত দেখা পর্যন্ত হয়নি, আপনার সাথে আমার দেখাও হয়নি। তাহলে আমি খারাপ এটা আপনি কিভাবে জানলেন, কিভাবে বুঝলেন? একজন মানুষের সাথে দীর্ঘদিন চললে সে খারাপ কি ভালো এটা বোঝা যায়, না চললে তো বোঝা যায় না। আমি খারাপ এটা আপনি কিভাবে বুঝলেন? কারণ আপনার সাথে আমার এই পর্যন্ত একবার দেখাই হয়নি, তাহলে আমি ভালো বা খারাপ এটা নির্ণয় আপনি কিভাবে করলেন? আচ্ছা, যারা আমার সাথে এই পর্যন্ত চলতেছে, যে কৃষ্ণ বারবার বাড়ি যায় আবার চলে আসে, এই যে সুমন বাড়ি যায় আবার চলে আসে, বাড়ি গিয়ে থাকতে পারে না, আবার টাকা চলে আসে, কিন্তু ওদের সাথে কিন্তু আমি অনেক সময় রাগ করি।
সুমনের সাথে রাগ করি, কৃষ্ণর সাথে রাগ করি, অনেক টাইমে আমি রাগ করি। এখন রাগ করার পরেও কেন ওরা বাড়ি না থেকে আবার চলে আসে, বাড়ি গিয়ে আবার চলে আসে। বেশিরভাগ সময় ওরা না খেয়ে থাকে, বেশিরভাগ সময় ওরা না খেয়ে থাকে, পকেটে টাকা নাই। এই পর্যন্ত এই সুমন ও কমপক্ষে 15,000 টাকা এখানে আসার জন্য সর্বপ্রথম 3,000 টাকা হাওলাত করে আসে। আজকে পর্যন্ত প্রায় 15,000 টাকা ঋণ আছে, ঋণ করতে হয়েছে ওকে 15,000 টাকা। তারপরেও বেশিরভাগ সময় না খেয়ে থাকে, সেটা প্রমাণ আমি পেয়েছি। আমাকে কখনো বলে না যে ভাই এই খাবার খাবো চলেন। আমি যখন সকাল 11টায় জিজ্ঞেস করি যে নাস্তা করছো, তখন বলে না ভাই, আপনারা প্রত্যেকেই নাস্তা 10টার মধ্যেই করেন, সকাল 10টার মধ্যেই, 9টা 10টার মধ্যেই আপনারা নাস্তা করেন প্রত্যেকেই। কিন্তু ওরা আমি 11টা সাড়ে 11টা এখানে এসে জিজ্ঞেস করতেছি নাস্তা করছো, বলতেছে না ভাই। তার মানে আমি যদি ওরা জিজ্ঞেস না করতাম তাহলে ও না খাইয়েই আমাকে বলতো না, না খাইয়েই ও এই দুপুর পর্যন্ত কাটাইতো। দুপুরবেলা যে একটা কেক টেক পানি টানি খাইয়া সন্ধ্যা পর্যন্ত কাটাইতো। আমার সাথে যারা আছে তারা না খেয়ে না ঘুমিয়ে রাজপথে বসে থেকে কষ্ট করতেছে। আমি যদি খারাপ হই তাহলে তারা কেন আমার সাথে কষ্ট করতেছে? তাদেরকে 10টা টাকা কিন্তু আমি এই পর্যন্ত আমি দেই নাই। নিজের টাকা গাড়ি ভাড়া দিয়ে তারা বাড়ি যায়, নিজের টাকা গাড়ি ভাড়া দিয়ে তারা ঢাকায় আসে, নিজের টাকা খরচ করে তারা খায়। কোনো সময় আমি জিজ্ঞাসা করি, অনেক টাইমে আবার জিজ্ঞাসা করি না। আমি যদি খারাপই হয়ে থাকি তাহলে তারা কেন আমার সাথে আমাকে সময় দেয়? আমি কৃষ্ণকে প্রশ্ন করার আগে সুমনকে একটু কথা বলার সুযোগ দেব। আসলে আমি তো খারাপ, অনেকেই কমেন্ট করে, ফেসবুকে কমেন্ট করে। তো আমি যদি খারাপ হয়ে থাকি, আমার কাজ যদি খারাপ হয়ে থাকে, এই পর্যন্ত খারাপের কোনো কিছু যারা আমার সাথে আজকে 40 দিন যাবত আছে, 24 ঘন্টা, তারা জানে আমি যদি খারাপ হয়ে থাকি তারা কেন আসে। এটা তাদের মুখ থেকে শুনবেন। এই মুহূর্তে কথা বলবে বাগেরহাট জেলার সুমন। আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। ভাই লাল মিয়া ভাই যে খারাপ, আসলে সত্য খারাপ। খারাপ হয়েছে এই কারণে যে সে 47,000 গ্রাম পুলিশের জাতীয়করণ সে আজকে রাস্তায় পড়ে আছে। এর জন্য কিন্তু লাল মিয়া ভাই খারাপ। আর আমরা এখানে পড়ে আছি, চাকরি আমার, আরেকজনের আমার চাকরি, আরেকজনের 75% চাওয়ার কে? চাকরি আপনার, আমি আপনার 75% চাওয়ার কে? আপনারা সবাই এই প্রশ্নটা এই রাজাকারকে করবেন, রাজাকারকে দ্বারা এই প্রশ্নটা করবেন যে আপনার চাকরি সে 75% চাবে কেন, যেখানে আমাদের জাতীয় স্কেলের গেজেট আছে, যেখানে আমাদের হাইকোর্ট রায় দিছে। আমার চাকরি সে কিভাবে 75% চায়? এই প্রশ্নটা আপনাদের কাছে করলাম আমি, আপনারা তাদেরকে প্রশ্ন করবেন। আর লাল মিয়া ভাই যে খারাপ, এই খারাপ হয়েছে কারণ হয়েছে একটাই, সে 47,000 গ্রাম পুলিশের ভাগ্যর পরিবর্তন চাচ্ছে, 47,000 গ্রাম পুলিশের জাতীয়করণ চাইতে আছে। এর জন্য রাস্তায় পড়ে আছে, খেয়ে না খেয়ে, বৃষ্টিতে ভিজে, রৌদে পুড়ে, গরমে সারা গায়ে ঘামাচি উঠে গেছে। তারপরেও সে এখানে জাতীয়করণের জন্য পড়ে আছে। গ্রাম পুলিশকেও জাতীয়করণ চায়, গ্রাম পুলিশকে ভাগ্য উন্নয়ন চায়, এর জন্য পড়ে রয়েছে। এর জন্যই খারাপ বেশি ভাই। ধন্যবাদ ভাই। ধন্যবাদ সুমনকে। এই মুহূর্তে আমি আমাদের সাথে আনসার সদস্য ভাইয়েরা আছে, তারাও আমাদের কথা বলতে হবে না, তারাও আমাদের পাশেই আছে, এখানে তারা দায়িত্বে আছে। তো আমি এই মুহূর্তে কৃষ্ণকে কিছু প্রশ্ন করব যে কৃষ্ণ, আমি তো অনেক সময়ই এই তোমরা যারা এখানে আমার পরে দায়িত্ব পালন করো, তোমাদের উপর রাগ করি, অনেক সময় রাগ করি, বাসা খারাপ করি, রাগ করি। তো আমি বাসা খারাপ করার পরেও তোমরা কেন আবারও বাড়ি গিয়ে থাকো না, আবার চলে আসো ঢাকাতে?
অনেকেই বাড়ি বসে বসে মন্তব্য করে আমি খারাপ। এখন এই 40 দিন আমার সাথে তোমরা আছো, আচ্ছা আমার খারাপটা কি তোমরা দেখেছো, এইটা একটু তুমি ব্যাখ্যা করবা যে আমার কি খারাপ তোমরা দেখেছো এই 40 দিনে। তো তোমার হাতে আমি ক্যামেরা দেবো, তুমি সরাসরি কথা বলবা যে এই 40 দিনে আমার খারাপটা তোমরা কি দেখেছো, আর এই আমি এত রাগ জাগ করার পরেও তোমরা কেন আবার আমার কাছে আসো। সর্বপ্রথমে মহান সৃষ্টিকর্তার নাম নিয়ে শুরু করতেছি। আসলে আমি সবসময় কিন্তু মনে করেন সত্য কথা বলতে কিন্তু পছন্দ করি, মিথ্যা কথা আমার দ্বারাই হয় না, আর মিথ্যাবাদীর সঙ্গে আমি থাকি না। কারণ আমি আমার নিজের টাকা দিয়ে আমি চলি, আমি নিজের টাকা দিয়ে আমি সবকিছু করি। তাই আমি একজনের কথা কান নিমুইকেল লাগে আর একজনের কথা আমি বিশ্বাস কেন করবো, ঠিক না? আমি সবসময় সত্য কথা বলতে পছন্দ করি। আসলে লাল ভাইয়ের যে প্রস্তুতি দেয়া এবং লাল ভাই যে বর্তমানে যে উনি যেভাবে রুলস ভাবে যেভাবে এগুইতেছে এবং লাল ভাইয়ের যে নিশানা, আমার কাছে মনে হয় লাল ভাইয়ের সঠিক পথে আছে। কেন আছে সঠিক পথে আমি আপনাদের কাছে একটি যুক্তি তুলে দিই। যেমন 1/1/1976 যে শেখ মুজিবুর জাতির জনক শেখ মুজিবুর রহমান যে প্রজ্ঞাপনটি যে দিয়েছিল, সেই প্রজ্ঞাপনটির ভিত্তিতে কিন্তু মনে করেন আমাদের বসার কিন্তু ইখতিয়ার রয়েছে, আমরা বসতে পারবো, আমাদেরকে বাধা দিতে পারবে না। কারণ উনি যেহেতু একজন জাতির জনক, উনার স্বপ্নটি এখনো ওনার প্রজ্ঞাপনটি স্বপ্নই রয়ে গেল, এখনো বাস্তবায়ন হয় নাই। তো এই যে বাস্তবায়নটা হয় নাই, এখন যদি আমরা ঠিক মতন জায়গা মতন ধরতে না পারি তাহলে এটা বাস্তবায়ন হইতো না। আর লাল ভাই বলতেছেন আসলে একজন ভালো মানুষ, লাল ভাইয়ের সাথে যে চলবো, লাল ভাইয়ের সঙ্গে যে চলবো সে বলতে পারবে লাল ভাই কোন ধরনের ব্যক্তি এবং উনি কেমন ধরনের মানুষ। আসলে একটা মানুষকে দূর থেকে কিন্তু বোঝা যায় না এই মানুষটা কিরকম হতে পারে। আপনারা বলুন ঠিক না বেঠিক? আমি কেমন আপনারা কি জানবেন না? অবশ্যই আপনারা কিন্তু আমার সঙ্গে চলতে হবে, হয়তো একদিন চলতে হবে, না এক কাপ চা খেতে হবে আমার সঙ্গে বইয়া। এক কাপ চা খেলে বা কথা বললে বুঝতে পারবেন আমি কোন ধরনের মানুষ। তাছাড়া কিন্তু একজন মানুষকে বলা যায় না সে কোন ধরনের ব্যক্তি বা কি ধরনের মানুষ। আসলে আজকে মনে করেন এই জায়গায় 40 দিন চলে আমাদের কর্মসূচি পালন করতেছি জাতীয় প্রেস ক্লাবের সামনে। এই জায়গায় মনে করেন আজকে একজন উদ্বোধন কর্মকর্তা ছিল, যার আন্ডারে মনে করেন এই যে এরিয়াটা প্রেস ক্লাবের যে এরিয়াটা আছে, এই পুরা এই এরিয়াটা ওনার আন্ডারে কিন্তু চলে। উনি আজকে বলতেছে যে লাল ভাইকে বলতেছে, লাল ভাই প্রথম বলছে স্যার আমরা 10 তারিখে একটা সম্মেলন করতেছি স্যার। তখন স্যারে বলতেছে এই লাল তোমার তো অনুমোদন দিয়ে দিছি, তোমার লাগে সমস্ত কিছু ফ্রি, এই একটা সুবর্ণ একটা সুযোগ আছে, তোমরা পাবা, তোমরা করো, কিন্তু কাদের নিয়ে করবা? তোমরা তো মানুষ নাই। গ্রাম পুলিশ কি 2, 4, 5 জন 10 জন বই থাকলে কি হইতো না ভাই, হইতো না। আচ্ছা তোমাদের চেষ্টা তোমরা করো, তোমারা কে কিছু বলবে না, আমরা আছি তোমার সাথে। তো এর চেয়ে আর কি কথা বলতেন কোন? রফিকুল ইসলাম ভাই একটা মেসেজ করছে, হ্যাঁ রফিকুল ইসলাম ভাই একটা মেসেজ করছে, কোর্ট আমাকে রায় দিয়েছে 100%, তারা দাবি করে 75% আর 25% বেশি শিক্ষিত হলে যা হয় আর কি। রফিকুল ভাই আমার পক্ষ থেকে আপনার প্রতি আন্তরিক শুভেচ্ছা এবং ভালোবাসা রইল। আসলে ভাই মনে করেন গ্রাম পুলিশ ডিপার্টমেন্টে কিন্তু মনে করেন বেশি শিক্ষিত নাই, শিক্ষিত মনে করেন 2-1 বছর বা এই 2 বছর ধরে কিন্তু মানুষ এখন ঢুকতেছে, যে পুরান লোকগুলা অফসরে যাইতেছে আর নতুন যে লোকগুলো ঢুকতেছে সেই লোকগুলো কিন্তু মনে করেন প্রত্যেকটা লোকই কিন্তু মনে করেন শিক্ষিত, অশিক্ষিত না। তারা কিন্তু এই শিক্ষিত লোকটিরা কিন্তু বোঝাতে পারবে না, অশিক্ষিত লোকটিরা বোঝাতে পারবে, শিক্ষিত লোকটিরা কিন্তু তারা বোঝাতে পারবে না। আর শিক্ষিত লোকটিরা বোঝাতে গেলে কাগজ কলম লাগবে, আর কাগজ কলম তাদের হাতে নেই, কিভাবে বোঝাবে আপনারা বলুন? বোঝানোর কোনো অপশন নাই। আর আমিও হয়তো মনে করেন অনেক সময় অনেক কথা বলে থাকি আপনাদের মাঝে, হয়তো ক্ষিপ্ত হইয়া বা মনে অনেক ধরনের রাগ উঠে, মেঘে বৃষ্টিতে ভিজেও মনে করেন সবসময় আপনাদের প্রচারণা করি আমি। তারপরেও আপনারা মনে করেন আসেন না, বাড়ি থেকে কমেন্ট করেন, পোস্ট করেন, তাও ভালো, কিন্তু আসলে আরো বেশি ভালো হয়। মনে করেন 1 লাঠি 10 বোঝা। কিছুদিন হয়েছে মাস্টাররা আইছে এই জায়গায়, মাস্টারের বেসরকারি, হ্যাঁ
2 দিন হয়েছে না? 2 দিন হয়েছে মাস্টার রাইছে প্রাথমিক বেসরকারি স্কুলের না, প্রাথমিক বেসরকারি স্কুলের মাস্টাররা 2 দিন ধরে এই জায়গায় কর্মসূচি পালন করতেছে। তারা মনে করেন কাপড় ওই যে মারা গেলে মানুষ সাদা কাপড় আছে না, সাদা কাপড় কাটছে, কাটিয়া মাথার মেয়েদা বাঁধছে বাইন্দিয়া। আর প্রত্যেকজনের হাতে মনে করেন পানির বোতল, বলতেছে যে আমাদের আসলে ডালমু আর আগুন জ্বালামু আর মারা যামু, আমাদের পেটে খাবার নাই, এই জনম নিয়ে কোনো লাভ নাই। ব্যাস 2 দিন। আজকে 11টার সময় মন্ত্রী পরিষদ থেকে লুকাইছিল, লুকাইয়া ছবি টবি তুলে নিছে এবং তাদেরকে 5 কমিটির সদস্য একটা বেঞ্চ তৈরি করতে বলছে, তাদেরকে রবিবারে যাওয়ার জন্য আদেশ দিছে। তাও আমি আপনাদের সামনে একটা ভিডিও করে ছাড়বো অবশ্যই, মানে ওনারা রবিবার দিন যাবে। আর আমরা মনে করেন 40 দিন চলে এই জাতীয় প্রেস ক্লাবের সামনে মনে করেন আছি এবং অনশন করতেছি, কর্মসূচি পালন করতেছি। আর কর্মসূচি যদি কর্মসূচির মতো না হয় তাহলে কি আমাদেরকে ডাকবে? জাতীয়করণ হবে, 75% হবে, 25% হবে? আপনারা বলুন, আপনারা কি বলুন? শুনেন, সব সময় বিবেক দিয়ে কথা বলবেন। প্রত্যেকটা মানুষের মধ্যে বিবেক আছে, প্রত্যেকটা মানুষের বিবেক ছাড়া কোনো মানুষ নাই। আর বিবেক ছাড়া যে মানুষ আছে সে তো মানুষ না, সে হচ্ছে অমানুষ। বিবেক দিয়ে কথা বলবেন। একটা মনে করেন যে কোনো জিনিস আগে বিবেচনা করবেন, আসলে এই যে কাজটা করতেছে, কাজটা কি সঠিকের পক্ষে না ভুল পক্ষে? যদি সঠিক পক্ষে হয় আর যদি ভালো কাজ হয়ে থাকে, কিন্তু কমিটি কি? কিন্তু তো কমিটি না, যদি সরকারি হয়, ভালো একটা নির্দেশনা আমরা পাই, কিন্তু কোনো কমিটি থাকবে না, সরকার বহন করবে, সব সরকারি দায়িত্বে চলবে। কমিটি কি থাকবে আপনাদের মনে হয়? বলতেছে অমুক কমিটি তুমুক কমিটি, কোনো কমিটি থাকবে না। সরকারি হইলে সরকারের আন্ডারে আমরা চলে যাব, আমরা ভালোভাবে মনে করেন চলতে পারবো, আমাদের ভালো প্রশিক্ষণ হবে, আমাদের ঠিক সময় মতন বেতন দিবে, প্রতি মাসের 1-2 তারিখে আমরা বেতন পাবো। এবং মনে করেন ভবিষ্যৎ প্রজন্মে আমাদের ছেলেমেয়েরা ভালো স্কুলে পড়াশোনা করতে পারবে, তাদের ভবিষ্যৎ ভালো হবে। এখন আপনারা যা চাকরি করতেছেন, আপনারা যান দিন ভরা ডিউটি করে ঘরে যান, ঘরে গিয়ে যখন ইউনিফর্মটা খুলিয়া দিলা ভাত খান, তখন হয়তো আপনার বউ আপনার সাথে ভালোভাবে কথা বলে না, আপনার মা আপনার সাথে ভালোভাবে কথা বলে না, আপনার ছেলে মেয়ে তো দূরের কথা, ছেলে মেয়ে তো আপনার দেখতেই পারে না, মনে মনে দেখেন হিসাব করে। কারণ যখন বাবা 10 টাকা দাও, বাবা একটা কলম কথা আপনি দিতে পারেন না, চাকরি থেকে আপনি কিছুই করতে পারেন না। চাকরির যে বেতনটা পান, এই বেতনটা দিয়ে কিন্তু আমরা মনে করেন যাতায়াত ভাড়া আছে না, এই যাতায়াত ভাড়া কিন্তু মনে করেন আমরা পাইতেছি বর্তমানে 6,500 টাকা যাতায়াত ভাড়া। 6,500 টাকা দিয়ে মনে করেন আমাদের কোনো কিছু হয় না। আসলে ভাই, মানুষের জীবনে কিছু কঠিন পদক্ষেপ না নিলে, প্রত্যেকটা মানুষের জীবনে মনে করেন কঠিন পদক্ষেপ না নিলে কোনো কিছু আশা করা যায় না। আপনারাও হ্যালো, হ্যাঁ, আমি একটু পরে কথা বলতেছি, একটু লাইভে আসিছেন, একটু পরে কথা বলতেছি, 5 মিনিট। মনে করেন লাইফে কিছু রিস্ক না নিলে, আর লাইফে কিছু করতে গেলে অবশ্যই রিস্ক নিতে হবে 100%। রিস্ক ছাড়া জীবনে কোনো মানুষ সফল আজ পর্যন্ত কি করতে পারছে আপনারা দেখছেন। আর বলতেছেন মামলার কোর্টে, আমি একটু কোর্টের দিকে যাই, যে মামলা কি, মামলা কে করছে, মামলার বাদীকে, তার কথাই বলতে হবে। মামলার 1 নম্বর বাদী হয়েছে লাল ভাইয়ের সারা কি কোনো ডিক্লিয়ার হবে আপনার মনে হয়? ওনার সই লাগবে না, উনি জানবে না। আর প্রত্যেকটা লোকে মনে করেন আজকে যারা পোস্ট করতেছে, বাজে ধরনের পোস্ট করতেছে বা উমুক তুমুক অনেক কিছু বলতেছে, এই প্রত্যেকটা লোকে কিন্তু লাল ভাইয়ের সঙ্গে একসময় ছিল, লাল ভাইয়ের সাথে প্রত্যেকটা লোকই ছিল, কিন্তু লাস্টে লাল ভাইয়ের সঙ্গে বিশ্বাসঘাতকতা করে তারা নিজে সিন্ডিকেট করে নিজে তারা বড় নেতা হয়ে গেছে। কিন্তু প্রত্যেকটা লোকে কিন্তু লাল ভাইয়ের অবদানের সাথে ছিল, লাল ভাইয়ের সাথে ছিল। আজকে কেন আসতেছে না? এই নাকি লাল ভাইয়ের কোনো ভুল আছে? ভুল থাকলে বলো, লাল ভাইয়ের তো কোনো ভুল নাই। লাল ভাই তো বলতেছে একটা, তোমরা 75% কেন দাবি করবা? 75% দাবি করার তো কোনো সুযোগই নাই। আমাদের দাবি হচ্ছে 100%, আমরা 100% দাবি করবো সচিব মন্ত্রণালয়ে, পরে সরকার আমাদেরকে যা দেয় তাই। কথা তো ওইটা, এইটা কি লিগ্যাল কথা না আনলিগ্যাল কথা আপনারাই বলেন। এমনি রাজুল ইসলাম ভাই, আপনার কথাগুলো অনেক ভালো লাগে ভাই, ধন্যবাদ ভাই। ভালো লাগলে হবে না ভাই, ভালোবাসতে হবে, ঠিক।
ঠিক আছে, ভালো লাগলে কি হবে, মন 6,500 বেতন ভালো লাগলে কি আমি আপনারা আমার বাড়িতে নিয়ে আমি একটা নাস্তা খাওয়াই দিতাম না, টাকা শেষ হয়ে যাবে। তো ভালো লাগলে ভালোবাসা যায় না, ঠিক আছে, ভালো লাগলে সবকিছু হয় না। আসেন আসেন, হাতে হাত রেখে খাতে খাত রেখে আমাদের অসমাপ্ত কাজটা আমরা সমাপ্ত করে দেই। এই বাংলার মাটিতে একটা ইতিহাস করে দেয় যে গ্রাম পুলিশ সব পারে, চৌকিদার না, চৌকিদার কিসের মিয়া, গ্রাম পুলিশ। সরকার আমাদেরকে নামকরণ করছে গ্রাম পুলিশ। এই গ্রাম পুলিশ শব্দের অর্থ কি, এটাও যদি আমরা ঠিক মতো না জানি, যদি আমরা চৌকিদার 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 বলি, তাহলে কি আমাদের উন্নতি হবে? আপনারা বলুন, হবে না ভাই, হবে না। এই যে 75% বলতেছেন, 75% বলতেছেন, 15,000 12,000 যাতায়াত ভাড়া 600, আরে বাইরে ভাই, এটি কল্পনার বাইরে ভাই, কি কোন না কোন আপনারা। একজন এক একটা পোস্ট করতেছে, আর আপনারা ঘরে বসে থেকে বিশ্বাস করতেছেন ওই যাইব, ওই যাইব। আবুল বাশার ভাই, উনি বলছে ভাই 10 তারিখে সাংবাদিক সম্মেলনের প্রস্তুতি কেমন নেওয়া হয়েছে এবং কোন কোন চ্যানেল থাকবে বলে আশা করা যায়? ভাই 10 তারিখে আমরা অলরেডি মেঘ বৃষ্টির কারণে আমরা হল রুম ভাড়া নিয়েছি 12,000 টাকা দিয়ে। সংবাদ সম্মেলনের যে আমাদের প্রেস ক্লাবের ভিতরে যে হল রুম আছে, এই হল রুম আমরা ভাড়া নিয়েছি, অনেক বড় হল রুম, 12,000 টাকা দিয়ে। এবং প্রত্যেকটা চ্যানেলে প্রত্যেকটা সাংবাদিককে আমরা নিজে থেকে গিয়ে আজকে 4 দিন ধরে আমরা চিঠি দিয়ে আসতেছি, এবং প্রত্যেকটা চ্যানেল এবং প্রত্যেকটা পত্রিকা বলতেছে এই তারিখে আমরা তুলে ধরবো, আপনাদেরকে তুলে ধরবো। ভাই আপনারা শত কিছুর পরেও আপনারা অনেক, হ্যাঁ আজকে শেষ হয়েছে না, এই যে সুমন ভাই বলতেছে আজকে চিঠি দেওয়া শেষ হয়েছে। প্রত্যেকটা দপ্তরে দপ্তরে আমরা চিঠি দিয়েছি, এবং প্রত্যেকটা দপ্তরের মানুষই বলতেছে, প্রত্যেকটা দপ্তরের মানুষ বলতেছে আসলে ভাই আপনাদের দাবিটা যুক্তির ভিতরে করে, কিন্তু আপনারা তো করার মতন করতে পারেন না। মাথার গাম পায়ে ফালানি লাগবো, খুঁজতে দাঁড়ানো লাগবো, রাস্তার মধ্যে শুয়ে দাঁড়ানো লাগবো কাপড় লইয়া, তাহলে একটা কিছু আশা করতে পারেন। তারা আমরা বলে, কিন্তু আমরা যদি 4 জন যদি রাস্তায় শুয়ে থাকি, ভাই পিছন দিয়ে ভাই গাড়ি চলে গেল ভাই, আমরা লাস্টই পর্যন্ত বাড়ি যেত না ভাই। তারপরে ভাই কতটা সাহস করছি ভাই, আপনারা কোন, আপনারা বলুন ভাই, কতটুক সাহস করছি আজকে দেন ভাই। আমার বাড়িটা জানেন, মোহনগঞ্জ না আমার বাড়ি, নেত্রকোনা ডিস্ট্রিক্ট। আমি একটা বাড়ি বাংলার ছেলে, আমি ভাই এই প্রেস ক্লাবের সামনে এই ঢাকার ভিতরে আমি জীবনে আইসি না। তারপরে আইসি কেন আইসি জানেন? আমার ভবিষ্যৎ প্রজন্ম আমার তো ভাই অন্ধকার, আমার ভবিষ্যৎ প্রজন্মে আমার কি হবে, আমার ছেলে মেয়ের অবস্থা কি হবে, তাদের চিন্তা ভাবনা করে কিন্তু আজকে এই জায়গায় আসা, আপনাদের চিন্তা ভাবনা করে কিন্তু এই জায়গায় আসা। আমি কিন্তু মনে অনেক সাহস নিয়ে আইছি, মনে অনেক সাহস, মনে মনোবল, যে আমরা তো অনেকে বলে যে আনসাররা বলতেছেন, আনসাররা কিন্তু একটা কমিটমেন্ট আছে, এই প্রত্যেকটা বাহিনীর কিন্তু একটা কমিটমেন্ট আছে। আমাদের গ্রাম পুলিশের কিন্তু একটা কমিটমেন্ট নিয়ে কিন্তু আমি আইছি। শত কিছুর পরে আমি যদি পোশাকটা করিয়া আপনার ডিস্ট্রিক্টে যাই, আপনার থানা যাই, তাহলে অবশ্যই আপনি আমার 1 কাপ চা খাওয়াবেন, এই গ্রাম পুলিশ আইছে রে। এই ভালোবাসা টানে কিন্তু আমরা এই জায়গায় আইছি, আর মানববন্ধন করতেছি, কর্মসূচি পালন করতেছি। আপনার এই ভালোবাসাটা ধরে রাখেন ভাই। এই সিডার বাটপাড়ার কথা ভাই বাদ দেন ভাই, 250 বছর চলে কত কিছু পোস্ট করতেছে, আজ পর্যন্ত কি কোনো ভিত্তি আপনার কোনো ভালো রেজাল্ট পাইছেন? আচ্ছা মানলাম, ওনার যদি ভালো একটা রেজাল্ট দিতে পারতো, আমরা ওনার পক্ষে আসি এবং ওনাদের পক্ষে থাকবো। ওনারা যদি বলে, কর্মচারী ইউনিয়ন যদি বলে যে বাংলাদেশে প্রত্যেকটা থানায়, প্রত্যেকটা ডিস্ট্রিক্টে, প্রত্যেকটা বিভাগে চিঠি দাও, কালকে মানববন্ধন কর্মসূচি পালন করা হবে প্রেস ক্লাবের সামনে, তাদের তো ভাই 1 দিন লাগে না, তাদের তো বড় কমিটি, ঠিক না? আপনারা বলুন, এই জীবনে কোনোদিন তারা কি এই কাজটা করছে? করছে? যুক্তির ভিত্তিতে কথা বলবেন, যুক্তির বাইরে কথা বলবেন না। যুক্তির বাইরে কথা বললে আল্লাহ আপনাকে ছাড় দিবে না। আমি তো ভাই কিছু করতে পারবো না, আমি তো একজন মানুষ, আমি একজন গ্রাম পুলিশ। যুক্তির ভিত্তিতে কথা বলবেন। 250 বছরের ভিত্তিতে কি কেন্দ্রীয় কমিটি আজ পর্যন্ত 1 সপ্তাহ কর্মসূচি পালন করছে? করছে? করছে না, কেন করে না? অলসতা কোথায়? কর্মসূচি পালন করুক, তারা করুক, আমরা তাদের পিছনে আছি, তারা নেতৃত্ব দিবে। সমস্যা কি? তারা কি উদ্যোগ নিছে কোনোদিন? না উদ্যোগ নিবে। আমরা কি আশা করতে পারি? একটা কমিটির শব্দের অর্থ কি আপনি জানেন? একটা কমিটির শব্দ অর্থ হচ্ছে যে 47,000 গ্রাম পুলিশের ফ্যামিলির তারা হচ্ছে ধর্মদাতা। ধর্মদাতা ওই যদি আমাদেরকে তারা অন্ন তুলে দিতে না পারে, সেই ধর্মদাতার কি আমরা দাম দেব? ভাই প্রত্যেকটা কমিটির লোকে বলতেছে কৃষ্ণ লাল মিয়া, আমরা আপনার পিছনে আছি, আপনি করে যান, আপনি আপনার কাজ করে যান, আপনার সাথে আমরা আছি, ইনশাল্লাহ বিজয় আমাদের সুনিশ্চিত। এরা মোবাইলে বলে, সামনে আয়, পিছন দিয়ে বলে, কিন্তু এরা এই জায়গায় আয় না। কেন আয় না? এই
পারুল আক্তার কৃষ্ণদা আমার কমেন্টই করব। অবশ্যই পারুল আক্তার আপা আপনি একটা কমেন্ট করেন, আপনার কমেন্টই একটি কমেন্ট সামনে পড়ছে, আর একটি কমেন্ট করেন, অবশ্যই উত্তর দেবো ভাই। আর বোন আপনারা বিশ্বাস করুন আমাদের দাবিটা কিন্তু যুক্তির ভিত্তি করে ভাই, আমাদের দাবিটা যদি যুক্তির বাইরে হইতো যে আমরা 40 দিন কিন্তু এই জায়গায় বসে থাকতে পারতাম না ভাই। বিশ্বাস করুন ভাই, সরকারি কর্মচারী সরকারি কর্মবিদরা যথেষ্ট পরিমাণ ভালোবাসে এই গ্রাম পুলিশরা, কারণ আমরা হচ্ছি তৃণমূলের একটা বাহিনী, এই গ্রাম পুলিশ বাহিনী। আমরা তো একতা নাই, তা আমাদেরকে ভালোবাসা দিবে কিভাবে? বলতেছে তোমরা করো, তোমাদের পক্ষে আমরা আছি, তোমরা আরো আনো, কিভাবে কি করতে হয় আমরা তোমাদেরকে রুলস দেবো, এইভাবে চলো, পাইবা। গ্রাম পুলিশ আয় না ভাই। আরে ভাই আসলে আমি ছোটো থেকেই খুব আশা আছি যে সরকারি ডিপার্টমেন্টে একটা চাকরি করবাম, আমার শুরু থেকে একটা সাধনা ছিল। আমি কিন্তু মানে কাজ গৃহস্থী কাজ বেশি একটা পারি না, মনে করেন ঘোরাফেরা করতাম বলতে মন যা চাইতো আমি তাই করতাম, ঘোরাঘুরি করতাম, যেন মন চাইছে আমি এই জায়গায় গেছি গা। কিন্তু চাইছিলাম একটা সরকারি চাকরি, পাই না পরে এই যে গ্রাম পুলিশ আমার এক বন্ধু ছিল সাবিকুল মিয়া, ও বলতেছে বন্ধু তোমার একটা চাকরি আছে সরকারি ডিপার্টমেন্টে, তুমি চাকরিটা করো ভালো হবে। তাই আমার এই বন্ধুর অনুপ্রেরণায় আর আপনাদের দোয়াই এই গ্রাম পুলিশে আমি ঢুকি, আমার চাকরিটি হয়। আমার কাজ হচ্ছে একটাই, শত কিছুর পরেও আমার গায়ে একটা সরকারি ইউনিফর্ম আছে, সরকার আমাকে নিয়োগ দিয়েছে, কিসের উপর নিয়োগ দিয়েছে, আমার কাগজের উপর ভিত্তি করে আমাকে নিয়োগ দিয়েছে। আমাকে সরকার কিভাবে আমাকে নিয়োগ দিয়েছে তো আপনারা জানেন, বর্তমানে সার্কুলার তো আপনারা জানেনই। সার্কুলার মানে কি? সার্কুলার শব্দ অর্থ বুঝতে হবে। সার্কুলার শব্দ অর্থ হয়েছে যে সরকারি কার্য ভাই যেভাবে নিয়োগ দিতে হয় সেভাবে কিন্তু আমরা নিয়োগ হয়েছি। মেডিকেল টেস্ট ধরে, থানার রিপোর্ট ধরে, থানার ভেরিফাই ধরে, ভাইবা ধরে সব কিছু করার মাধ্যমে কিন্তু আমরা নিয়োগ পেয়েছি। তারপরও মনে করেন আমাদের যে একটা মাসিক বেতন আছে, বেতনটা পর্যন্ত আমরা পাইতেছি না, লজ্জা হয়। ঠিক আছে, কত ইউনিয়ন আছে ভাই, গ্রাম পুলিশে মারে, চেয়ারম্যানে মেম্বারে মারে, এইভাবে সরাই। সি ভাই, লজ্জা করে। একটা সংগঠন যদি ভালো না থাকে গ্রাম পুলিশে সরাইবে নাকি সুমাইবে ভাই? সংগঠন যদি ঠিক না থাকে, আর সংগঠন যদি ঠিক থাকে গ্রাম পুলিশে মারবে দূরের কথা, এই চেয়ারম্যান বরখাস্ত হইব, ডাইরেক্ট বরখাস্ত হইব। মিয়া যদি বাংলাদেশের ভিতর যদি কোনো গ্রাম পুলিশ লাঞ্ছিত হয়, কোন চেয়ারম্যান গ্রাম পুলিশরা মারে, আমি চ্যালেঞ্জ দেব না, লাল ভাই চ্যালেঞ্জ দিছে, লাল ভাইয়ের সঙ্গে যোগাযোগ করবেন, আপনার জন্য সুপ্রিম কোর্ট অপেক্ষা করতেছে। সমস্ত খরচ বঙ্গবন্ধু আদর্শ গ্রাম পুলিশ বাহিনী কেন্দ্রীয় কমিটির দায়ভার নেবে, সমস্ত কিছু দায়ভার নেবে লাল ভাই। যদি আপনার গায়ে একটা টাচ পর্যন্ত করে, লাল ভাই নিবে। আমি চ্যালেঞ্জ দিয়ে আপনাকে বলতেছি, আপনার পিছে লাল ভাই দাঁড়িয়ে থাকবে, দেখবেন আপনার চাকরি যায় না, চেয়ারম্যান বরখাস্ত হয়, আপনি দেখবেন। আপনি এই গ্রাম পুলিশের সংবিধানটাই আপনি জানেন না, 21 ধারায় কি আছে জানেন? সংবিধানের 21 ধারায় লেখা আছে, গ্রাম পুলিশ চৌকিদার তথা গ্রাম পুলিশ একজন অপরাধী ব্যক্তিকে যে কোনো সময় আটক করার সক্ষমতা রয়েছে, সংবিধানে আছে মিয়া, সংবিধানে মিয়া। আর আমরা কি করি? আমরা সুরের মতন চলাফেরা করি, আমরা ঠিক মতন কথা বলতে পারি না, ওদের সামনে গিয়ে মাথাটা নিচু হয়ে কথা বলতে হয়। এই যে একটা গ্যাপ, এই গ্যাপটা কার? গ্যাপটা আমাদের গ্রাম পুলিশের, কারণ আমাদের ভালো একটা সংগঠন নাই। আপনারা যে যেখান থেকে লাইভটি দেখতেছেন অবশ্যই একটা শেয়ার করে দেবেন। আবার শেয়ারটা যেন কইতাছি, আবার কইেন না ভিউজ ওর লাগে, আরে ভাই জানেন না ভিউজ বলবেন না। আজকে কত হাজার টাকা, লক্ষ টাকা লাল ভাই যাইতেছে, এটা একমাত্র আমি জানি আর সুমন ভাই জানে। আর খেলাধুন কয়টি দিতেছে আমি জানি আর সুমন ভাই জানে। আর যারা গ্রাম পুলিশরা এই জায়গায় আসে তাদেরকে যোগাযোগ করবেন, কোনো গ্রাম পুলিশ নিয়ে টাকা দেয় জিজ্ঞাসা করবেন, এবং কই খায় কই তাই যোগাযোগটা আপনারা করবেন। কত লক্ষ টাকা গেছে লাল ভাইয়ের, এই ভিউজ কথা বলবেন না, লাল ভাইয়ের বলবেন না ভাই, লজ্জা হয় ভাই। এই লাল ভাই মোবাইলের ফাংশনটি বুঝে না ভাই, বিশ্বাস করেন ভাই। এই ফাংশনটি মোটামুটি ভাবে ফেসবুকের যে সেটআপটা আছে এটা কিন্তু লাল ভাইরা আমি শিখাই দিছি যে ভাই আপনি এমনি করেন, আপনি সুন্দরভাবে কথা বলেন, অন্তত আপনার একটু ভিউজটা বাড়বে, সমস্ত গ্রাম পুলিশ আপনার কথাগুলো শুনবে। কারণ আপনি হচ্ছেন আমাদের কেন্দ্রীয় কমিটির, বঙ্গবন্ধু আদর্শ কেন্দ্রীয় কমিটির আপনার সভাপতি, এই সভাপতির ভাই আপনার থাকবেন, সেই ব্যবস্থাটা ভাই আপনার আমি করে দিছি। এই ভিউজ না, আপনারা ভিউজ বলবেন না, লক্ষ টাকা যাইতেছে আজকে লাল ভাইয়ের, জানেন না। লাল ভাই আমি প্রত্যেকজনের কাছ থেকে আশা করি এবং প্রত্যাশা করি, বাংলাদেশের গ্রাম পুলিশের কাছ থেকে প্রত্যেকটা গ্রাম পুলিশ আপনারা একবার শুধু একদিন
12 টাকা না থাকলেও লাল ভাইয়ের সাথে যোগাযোগ করবেন, লাল ভাই আপনার 12 টাকা দিবে, লাল ভাইয়ের সাথে একদিন চলবেন, শুধু 1 কাপ চা খাবেন। জাস্ট আমি শুধু আপনার একটাই কথা বললাম, ভাই লাল ভাইয়ের সাথে খালি 1 কাপ চা খাবেন, লাল ভাইয়ের মনটা দেন কেমন। যদি মনে হয় লাল ভাই ভালো মানুষ, তা লাল ভাইয়ের পক্ষে না, লাল ভাইয়ের পক্ষে না, এই গ্রাম পুলিশের পক্ষে আপনারা কাজ করেন। লাল ভাই তো একটা সুমাত্র, লাল ভাই একটা বট গাছটা আমরা ছায়াতে রাখতেছে। লাল ভাই কি, লাল ভাই কিছুই না ভাই। আমরা যদি না আসি, লাল ভাই কি করতে পারবো আপনারা বলুন, যুক্তির ভিতরে কথা বলবেন। লাল ভাই হচ্ছে আমাদের বট গাছ, আর এই বট গাছটা যদি আমাদের মাথার উপরে ছায়াটা দিয়ে রাখে না, এই কারণে বিশ্ব আমাদেরকে কিছু করতে পারবে না। এবং জাতীয়করণ 1 সপ্তাহ লাগবে না ভাই, 24 ঘন্টার ভিতরে লাল ভাই আপনাদেরকে জাতীয়করণ এনে দেবে। কমিটির খেলা এখনো বন্ধ করেন, সময় আছে। আর যারা বয়স্কর মানুষ, ওনাদের উদ্দেশ্যে বলতেছি, যারা বয়স্কর মানুষ, আপনারা হয়তো ভাবতেছেন যে কি করব, 2 নৌকত পাও দিবেন না। 2 নৌকত পাও দিলে হয়তো নৌকা ডুবে যাবে, হয়তো নৌকা ডুবে গিয়ে আপনি হয়তো মারাও যেতে পারেন। 1 নৌকত পাও দেন। কোন নৌকত পাও দিবেন জানেন? যে নৌকাটা শক্ত আছে, যে নৌকাটা ভাঙবে না, যে নৌকাটা পানির উপরে বেসে থাকবে এবং খুব স্পিডে চলবে, সেই নৌকাটার মধ্যে পাও দেন। তথ্য প্রযুক্তির দিন বর্তমানে হিসাব করতে গেলে তথ্য প্রযুক্তি, স্মার্ট বাংলাদেশ। বর্তমানে অশিক্ষিতর কোনো খাওয়া নাই, সব শিক্ষিতর খাওয়া, অশিক্ষিতর কোনো খাওয়া নাই। ভালোভাবে কথা বলতে হবে, গুছায় গাছায় কথা বলতে হবে, যুক্তির ভিত্তিতে কথা বলতে হবে। যুক্তির বাইরে কথা বললে কেউ বিশ্বাস করবে না, আমার নিজের ভাই বিশ্বাস করবে না, আমার নিজের মা বিশ্বাস করবে না। আর যুক্তির ভিত্তিতে কথা বললে, লিগ্যাল ভাবে কথা বললে, মনে করেন সবাই দাম দিতেই হবে। আপনার দাম দিবেন না তাতে কি হয়েছে? আপনার ছেলে আমাদেরকে ঠিকই দাম দিবে, 100% সঠিক। আপনি একজন গ্রাম পুলিশ, আপনি যদি না বুঝেন, আপনি এই ভিডিওগুলা, ডকুমেন্টগুলো আপনার ছেলে দেখবে, আপনার ছেলে আপনাকে একদিন মানুষের মতন মানুষ করাবে। যে বাবা, তুমি যে কেন্দ্রীয় কমিটির আশা করতেছো, আসলে তো ফুকাস। এই ধরনের ফুকাসটা আমি আপনাদেরকে বলি, 250 বছর চলে না এই বাহিনীরা। এই 250 বছরের ভিতরে কি বলতে পারবেন একদিনের জন্য তারা কর্মসূচি ডাকছে? আপনারা উত্তর দেন, কমেন্টে বলেন, আমি আপনাদেরকে উত্তর দিই। বলেন, তারা কি একদিনের জন্য শান্তিপূর্ণ কর্মসূচি পালন করছে? তারা তো আমাদের গার্জিয়ান, তারা কেন্দ্রীয় কমিটির চেয়ারম্যান সাহেব, সভাপতি সাহেব, সেক্রেটারি সাহেব, কোষাধ্যক্ষ, অনেকেই আছে। একদিনের জন্য কি ডাকছে? বলুন, ডাকছে নি বলেন। তারা যদি একদিনের জন্য ডাকতো, তাহলে মনে করেন আজকে আমাদের কপাল ঘুরে যেত। আমাদের কপাল কেন ঘুরতেছেন আপনারা বলেন? তারা ডাকছে একদিন, ডাকে হয়তো মনে করেন টিপ মেরে চলে গেছে, এই জায়গায় আসেই না। আর আমরা 40 দিন চলে, তাহলে কার পায়ে তলে মাটি আছে? এটা আপনারা বাবার চিন্তা করেন, 40 দিন চলে, তারপর কোনো হেরামি নাই আমরা এই আন থেকে আমরা তুলে দিত, কেউ নাই। কারণ আমরা সঠিক পথে আছি। আমরা জাতির জনক শেখ মুজিবুর রহমানের 1976-এর প্রজ্ঞাপনটা বাস্তবটা তুলে ধরতেছি। আমরা 2011 সালের যে রায়টা কোর্টের, এই রায়ের পারমিশনটা আমরা তুলে ধরতেছি। এবং আপিল বিভাগের বেঞ্চের যে আমাদের রায়টা, এইটা নিয়ে আমরা কথা বলতেছি। আমরা তো যুক্তির বাইরে না, আমরা যুক্তির ভিত্তিতে কথা বলতেছি। 6,500 টাকা বেতন, 1200 টাকা হাজিরা ভাতা, 1200 টাকা 7 বছর ধরে ফেরে রয়েছে আমার ইউনিয়নে, দেয় না। সরকারি অংশ দিলেও বকেয়া বেতন আমরা পাই না, বকেয়া বেতন 1 লাখ টাকা বাকি পড়ে রয়েছে। এদের একটা দুঃখ কষ্ট আমাদের গায়ে জড়াই আছে। আমরা যাই করি, যাওয়ার কি রাস্তা আছে? 100% জাতীয়করণ হলে কোনো মেম্বার চেয়ারম্যান চড়ানোর সাহস পাবে না। আরে ভাই, মেম্বার চেয়ারম্যান 100% জাতীয়করণ লাগবে না। আপনি এইটা করতে লাগিয়া আপনারা কি করেন না কোন ভাই? 100% জাতীয়করণের কোনো প্রয়োজনই নাই। মেম্বার চেয়ারম্যান তো আপনার গায়ে কাজই করতে পারবে না। ইউনিফর্মটা সরকার দিয়েছে আপনাকে, মেম্বার চেয়ারম্যান 5 বছরের জন্য, আর আপনারা দিয়েছে 32 বছরের জন্য। আপনার একটা রুলস দিয়েছে, আপনার সংবিধান অনুযায়ী আপনি নিয়োগ পাইছেন। আপনারা মারবে কেন? কোন আইনে মারবে আপনাকে? সে যদি গ্রাম পুলিশ, আমি যদি অন্যায় করি, আমার অন্যায়ের প্রেক্ষিতে আমার শাস্তি হবে। কিসের মাধ্যমে শাস্তি হবে? কোর্টের মাধ্যমে আমার শাস্তি হবে। আমাকে আইনের মাধ্যমে আমাকে প্রেরণ করতে হবে। আমার গায়ে হাত দেওয়ার মতন তো আমি মনে করি কোনো ইখতিয়ারই নাই ভাই। বললে হবে না ভাই, বুঝতে হবে। আপনার পায়ে তোলে মানিটা আপনার সঠিক, এই ওটা ভাবতে হবে। ঠিক আছে, মারবে কেন? চেয়ারম্যান কেন মারবে আপনাকে? এই চেয়ারম্যান বলতেছেন, চেয়ারম্যানকে তো চেয়ারম্যানের যে পিছনে লোকগুলো থাকে একমাত্র গ্রাম পুলিশরা থাকে। আর গ্রাম পুলিশের নিরাপত্তাটাই সর্বোচ্চ নিরাপত্তা দিয়ে থাকি আমরা চেয়ারম্যান সাহেবকে, ঠিক না? এলাকা কেন চা আনা লাগে না? চা আনা লাগে মনে করেন অনেক ইউনিয়ন পরিষদ আছে যে চেয়ারম্যান সাহেব বলে চা নিয়ে আসো, অমুক তমুক বাজার টাজার এটা আমরা কইতে পারবো? আর কইতো জীবনে অর্ডারটা দিতে পারবো যে ভাই এদিকে আমার বাজার দিয়ে করে বাড়ির দিয়া হোগা? আমার কি কইতে পারবে জীবনে? আমি তো সংবিধানের আইন তুলিয়ে দিয়াম, কিভাবে কইব? আপনারাও সেই ব্যবস্থাটা করেন। মারবে কেন? মারার তো ভাই কোনো ইখতিয়ারই নেই ভাই। আর এই চেয়ারম্যান যদি ভুলেও যদি আপনার কাছে চাষ করে, এই চেয়ারম্যান তো সাথে সাথে বরখাস্ত হইব।
সেজন্য আমি আপনাদেরকে বলতেছি, কোনো চেয়ারম্যানও যদি মার খায়, মেম্বার যদি কোনো গ্রাম পুলিশের মারে, চেয়ারম্যান মেম্বার যদি কোনো গ্রাম পুলিশের গায়ে ঠাস করে, আপনারা শুধু লাল ভাইয়ের সঙ্গে যোগাযোগ করবেন। সমস্ত খরচ বঙ্গবন্ধু আদর্শ গ্রাম পুলিশ কেন্দ্রীয় কমিটি থেকে খরচ বহন করবে, এবং এই জায়গায় খাওয়া দাওয়া করবেন, এই জায়গায় রুম টুম সমস্ত কিছু আছে। আর আপনার এলে আমরা সুপ্রিম কোর্টে প্রয়োজন হলে লড়বো, দেখবো 1 সপ্তাহের ভিতরে এই চেয়ারম্যান কই যায় আর তার পথ কই থাকে। ভাই সাহসের মাধ্যমে বলবেন, আসবেন। লাল ভাইয়ের কৃষ্ণদা আমার কমেন্টটি করবে না, আমি তো আপনার কমেন্টটা পাইতেছি না। পারুল আক্তার আপা, এটা কমেন্ট করতে পারেন। কৃষ্ণদা আমার কমেন্টটি করবো, আপনি আবার কমেন্টটা করেন প্লিজ, আমি আপনার কমেন্টটা দেখতে পাই নাই। শুনেন, আমি আরেকটা কথা বলি, হয়তো সেই কথাটা হয়তো লাল ভাই বলে নাই, হয়তো উনি আসলে মানসিক চাপে বলতে টেনশনে আছে, সবসময় শুধু একটাই টেনশন করে, ভাই আমি খাল লেগে কি করতেছি, কৃষ্ণ তোমাদের সঙ্গে খারাপ আচরণ করি, সুমন তোমার সঙ্গে খারাপ আচরণ করি, তখন আমরা বলি ভাই কি আপনি আলাপ করতেছেন ভাই, আপনি ভাই তো এমন ধরনের আচরণ করতেন, বা কোনো সময় যদি মন মানুষতা আপনার খারাপ পাইতাম, তা তবে আপনার কাছে আইলাম হয় না ভাই। হয়তো আপনারা ভালো জানি আপনার সৎ পথে আছেন, আর সৎ রাস্তায় আপনি দৌড়তেছেন, বিধায় আপনার সাথে আছি। আপনার রাস্তাটা সুন্দর রাস্তা, আপনার যে রাস্তায় চলতেছেন সেই রাস্তার হচ্ছে একদম পরিষ্কার রাস্তা, সেই রাস্তায় থাকলে আমাদের কোনো ভাই সমস্যা হবে না। আর ভুল রাস্তায় যদি আমরা চলে যাই, তে আমরা চাকরি আরামো, তখন ভাই একটু শান্তি হয়। ভাই তোমরা ঠিক আছে, কিন্তু অন্য গ্রাম পুলিশগুলা আমাদের কথা শুনে না, আমার কথা শুনে না, বলতে অনেক সময় উন্তি নেই। কৃষ্ণদা আমার কমেন্টগুলো পড়বে না। পারুল আক্তার আপা, আপনি কমেন্টটা আবার করেন, সামনে আসুক, আমি আপনার কমেন্টের উত্তর অবশ্যই দেব। আসলে মনে করেন আজকে 40 দিন চলে, আমরা জাতীয় প্রেস ক্লাবের সামনে শান্তিপূর্ণ লাগাতার অবস্থান কর্মসূচি পালন করতেছি। এখন আপনারা বলুন, আমাদেরকে তো ফ্যামিলি আছে না, আমাদের তো বউ বাচ্চা আছে, মা আছে, ঘরে অভাব অনটনের দিন চলতেছে, এবং আমাদের কিন্তু ডিউটিও আছে। মনে করেন এই যে 29 তারিখে বা 29 তারিখে যে নির্বাচন, আমি 3 দিন বাড়িতে ছিলাম, আমি ডিউটি করে আবার ইউনিয়নের কাজে ডিউটি করছি, আবার কি কোন বাচ্চা জন্ম হয়েছে কি হয়েছে না সেগুলো আবার তদন্ত করে লিখিত দিয়ে আবার আমি চলে আইছি নিজের অধিকার আদায়ের জন্য, আবার আমি চলে আইছি। আসলে কিন্তু কার্যকলাপটা কিন্তু এভাবে করতে হয়, ঠিক আছে? আপনারা ঘরে বসে থাকবেন না, ঘরে বসে থাকলে মনে করবেন আমার আপনার ক্ষতি হবে। সৎপথে কেউ আসবে না ভাই, সৎপথে কেউ আসবে না ভাই, সঠিক কথা বলতেছেন ভাই। কলিযুগ না ভাই, এটা কলিযুগ ভাই, এটা কলিযুগ, এটা সত্যযুগ না ভাই, এটা কলিযুগে এত বুঝাইলে অন্তে কেউ আসবে না। যে মিথ্যা কথা সুন্দরভাবে সাজিয়ে গুজিয়ে বলতে পারে, তার কথা কিন্তু সবাই বিশ্বাস করে, তাকে সবাই ভালোবাসে, তারই বর্তমান যুগে ফুলের মালা দিয়ে বরণ করে নেয়, ঠিক না? আপনারা বলুন, কিন্তু একটা কথা মনে রাখবেন, সত্যের বাতিরা আস্তে আস্তে জ্বলবেই। এবং লাল ভাই যে কাজটা করতেছে, যে পর্যবেক্ষণও আছে, এবং লাল ভাই যদি সারা বাংলাদেশে প্রত্যেকটা ডিস্ট্রিক্টে প্রত্যেকটা থানায় যায়, এই লাল ভাইয়ের জন্য যেই কমিটি হোক না কেন, সেই কমিটি লাল ভাইকে 1 কাপ চার জন্য বসে আছে। হয়তো সামনে প্রকাশ করতে পারে না, কিন্তু অন্তরেতে পর্দার আড়ালে ঠিকই লাল ভাইয়ের ফোন করে, ভাই আপনি যে কাজটা করতেছেন সঠিক কাজ করতেছেন, লাল ভাই আপনি আমার থানায় আসবেন, লাল ভাই আপনি আমার ডিস্ট্রিক্টে আসবেন, লাল ভাই আপনি আমার বিভাগে আসবেন, আপনার জন্য আমার দরজা খোলা, আপনার জন্য আপনারা 1 কাপ চা দাওয়াত দিলাম। এটা কিন্তু সকলেই বলে ভাই, কিন্তু সামনে কেউ আসতেছে না। সামনে কেন আসে না জানেন? এই দিন কেন্দ্রীয় কমিটির ভয়ে আসতেছে না। কেন্দ্রীয় কমিটি কি দিতেছে বলেন? মনে করেন, হ্যাঁ আমরা কিন্তু কোনো কমিটির বাইরে না, আমরা কিন্তু সবাই কমিটির ভিতরে আছি। আমরা চাইতেছি বাংলাদেশে একটা কমিটি হোক, একটা সৎ কমিটি হোক, কিন্তু ওনারা যদি কমিটি রাইকে যদি না আসে, আমরা কি করব বলেন? আমরা কি করব? কমিটির একটা কমিটির চেয়ারম্যান সাহেব যদি মনে করেন সই না করতে পারে, একটা কাগজ, একটা ভালোভাবে কাগজ না পুরে কোন জায়গায় সই করতে পারবো, এই সইটা যদি সে না বুঝে, এই কমিটিটা যেন কতটুকু আগাইবে ভাই, এটা ভাই আমার ভাই জানা নাই ভাই। মূলত তাদের শিক্ষার অভাব ভাই, শিক্ষার অভাব না ভাই, এটা চরিত্রের অভাব। চরিত্র এটা বংশগত কিছু চরিত্র আছে, কিছু মানুষ আছে যে আমার হয়তো চাকরি রিটায়ার্ডের শেষ প্রান্তে, আমি আর 1 বছর 1.5 বছর আছি, হয়তো চলে যাব, আর ওদেরকে জাতীয়করণ আইন দেওয়া যাব। এই যে একটা হিংসা, এই জিনিসটা ওদের মন থেকে দূর হয় না। এই কারণে কিন্তু ওরা কোনোদিন
মানে ভালো কাজ করতেছে না। আর ওরা মনে করেন কেন্দ্রীয় কমিটি আজকে যদি সারা বাংলাদেশ ডাক দেয়, মনে করেন 1 সপ্তাহ লাগবে না, 2 দিন লাগবে না জাতীয়করণ দিয়ে দিবে। ওরা কেন ডাকে না? ওদের ব্যর্থতা কোথায়? এই কেন্দ্রীয় কমিটি বয়কট করার জন্য কিন্তু মনে করেন আজকে আপনাদের সামনে সত্যটা আমি তুলে ধরতেছি। সত্যটা শুনেন, সত্যটা বুঝেন, না হয় যুগ যুগ এইভাবেই যাবে। এই 6,500 টাকা বেতনই যাবে, 1 টাকা জীবনে বাড়বে দূরতা। আর চেয়ারম্যান মেম্বাররা আপনাদেরকে একবার মারবে এই গালে, আরেকবার মারবে এই গালে, জীবনে কোনোদিন সুমা দিবে না, কোনোদিন ভালোবাসবে না আপনাদেরকে। শুধু কেন্দ্রীয় কমিটির ভালোবাসার অভাবে, দায়িত্বর অবহেলার কারণে আজকে আমাদের দুর্দশা দিন দিন বাইরে যেতেছে। এই যে দেখছেন না, কিছুদিন আগে বর্তমানে উনি মনে করেন মিডিয়ার ধরে, চ্যানেলের ধরে উনি সংবাদকর্মীর মাধ্যমে উনি ছাড়ছিল যে কোন উপজেলায় বা কোন ডিস্ট্রিক্টে একটা গ্রাম পুলিশের চেয়ারম্যান মারছে। সব প্রকাশ্যে ওসি স্যার এমনকি অনেক স্যারদের সামনে, অনেক জনগণের সামনে এই গ্রাম পুলিশটা মাইরে রাখছে না। কেন্দ্রীয় কমিটি শুনছে না? এই মেয়ে, কেন্দ্রীয় কমিটি শুনছে না? এই গ্রাম পুলিশটা মারছে, সারা বাংলাদেশ জানে। তারা শুনছে না? তারা কি একটা পুশ করছে না তারা এই জায়গায় গেছে? তারা গেছে না। কেন গেছে না জানেন? ওদের তো কাগজই নাই, ওরা যাইব কেমনি? ওদের ভিতরে ভয় বিরাজমান, ভয় করতেছে ওদের ভিতরে, ভয়। ওরা যে জায়গায় যাইব এই জায়গায় মনে করেন এই যে দেখছেন, এই যে এটা রেডি হয়ে রয়েছে বর্তমানে সময়ের অপেক্ষা। এটা রেডি হয়ে রয়েছে, ওরার গালে রেডি হয়ে রয়েছে সময়ের অপেক্ষা। ভাই কথায় আছে, ভাই কথায় আছে, অশিক্ষিত বন্ধু হচ্ছে শিক্ষিত শত্রুপালা। ভাই সব আপনারা যা কমেন্ট করতেছেন, আপনারা যারা বর্তমানে এই 40 জন রানিং আছেন আর যারা বর্তমানে লাইভটি দেখতেছেন, সবাই কিন্তু শিক্ষিত, সবাই কিন্তু স্মার্ট ছেলেবেলে, সবাই বুঝতেছেন। কিন্তু তারা তো বুঝতেছে না, বুঝাটা আনতে হবে ভাই। আচ্ছা আপনি বলেন, নো পার্সোনাল ক্যান বি হেভি উইদাউট ফ্রেন্ডস, দি হার্ট ইজ এ ফার ফর লাভ অ্যান্ড অপরচুনিটি আফটারনুন গিভিং। বন্ধু বান্ধব ছাড়া কি এই জগতে চলতে পারে? আর আমাদের মনের ভাবটা যদি আমরা প্রকাশ না করতে পারি, তাহলে কি আমরা কিসের মানুষ হলাম ভাই? An ideal asset to counting here some quality that can be followed by I am Belize police. এর অর্থটা ভাই আমরা ঠিক মতন জানি না। Belize police শব্দের অর্থ কি? ইংলিশ আইডিয়াল শব্দের অর্থ কি? আইডিয়াল শব্দের অর্থ এন বিলিজ আইডিয়াল, মানে বিলিজ তো গ্রাম, আইডিয়াল তো একজন আদর্শবান। এই যে ওরা তো ভাই ইংলিশটি কইতে পারবো আপনার মনে হয়? আমি তোকে গ্রাম পুলিশ কইন তো ইংলিশটি বাঙালি কইতো। ওদের কাছ থেকে আমরা কিভাবে আশা করতে পারি জাতীয়করণের? ভাই আপনারা বলেন, ওরা যে 75% দাবি দিচ্ছে ওই দিন কালকে, হ্যাঁ ভালো কথা মনে হয়েছে, সব কথা ভাই মা বাপ খায় না, ঠিক আছে? আপনারা মাঝে মাঝে কমেন্টে বলবেন। 8 তারিখে কেন্দ্রীয় কমিটি সম্মেলন ডাকছে না, তারা তাদের রুমের লাগে কিসের কারণে প্রত্যেকটা ডিস্ট্রিক্ট থেকে, থানা থেকে লোক 2 করে লোক ডাকতেছে। এরা কি করবে জানেন? আমি আপনারা কই এরা কি করবে? এরা বড় এদের একটা অফিস আছে, এই রুমের মধ্যে মনে করেন ছাকাবে খেলা কালেকশন কত করছে, এক থানা থেকে, এক ডিস্ট্রিক্ট থেকে কত কালেকশন করছে, এটা হিসাব করে বাটুয়ারা করবে। একজনের তখন সভাপতি দিবে একটু বেশি, অন্যজন একটু কম নিয়ে সাথে একটা ব্যাগ আনছে না, এই ব্যাগটা এজেন্ট পল্টনে যাবে, পল্টনে গিয়ে কতটি পুরান কাপড় চোপড় কিনবে, শার্ট কিনবে, কোট কিনবে, জুতা কিনবে, প্যান্ট কিনবে, কিনে রাত্রে ট্রেন আছে না, কমলাপুর স্টেশন ট্রেন আছে না, এই ট্রেনে রাত্রে ট্রেনে উঠে ঘরে বাড়ি যাবে। পরে সকালে গিয়ে থানায় গিয়ে কি বলবে জানেন? গ্রাম পুলিশে করেছি ওইরবো, চিন্তা করিস না, এই বাজেটই ওইরবো। কিন্তু বাজেট ভাই যাইতেছে বাজেট, কালকে বাজেট শেষ ভাই। বাজেট কি জিনিস চিনে ওরা? বাজেট শব্দের অর্থ কি ওরা চিনে? আর উত্তর দিতে পারবো বাজেট শব্দের অর্থ কি? একটা বাজেট শব্দের অর্থ হচ্ছে যে সরকার আপনারা যে টাকা, যে একটা বাজেট দিবে, এই বাজেট অনুযায়ী আপনার কত টাকা সঞ্চয় থাকবে, অবশিষ্ট থাকবে। এই অবশিষ্ট টাকা দিয়ে আপনি কোথায় কি লাগাবেন, কি কাজে লাগাবেন এবং কতটুকু পার্সেন্ট আপনার লাগাইতে পারবেন, সেই হিসাব করে কিন্তু দেয়। কিন্তু এখন গ্রাম পুলিশের কোনো বাজেট উল্লেখ নাই, আছে বলুন তো? কোনো কর্মচারী উল্লেখ আছে? কোনো কর্মচারী উল্লেখ নাই। যে কোনো খাতে তারা লাগাবে, যে কোনো খাতে তারা লাগাতে পারবে, উন্নয়ন খাতে তারা লাগাতে পারবে। কিন্তু গ্রাম পুলিশের তো কোনো নামই নাই। এই জিনিসটা তারা বুঝায় আমারে আপনারা নিরীহ অসহায় ভাইবিয়া জীবনটা ভরা 100-200 টি আমরা দেই। তারা কি করে? ওরা বাইকটা নেই গা, ওরা কি করে জানেন? বউর লাগে শাড়ি কিনে, ভালো শাড়ি কিনে, বা তাদের ছেলে মেয়ে লাগে ভালো প্যান্ট শার্ট কিনে, জুতো কিনবো, হ্যাঁ বাথরুমে টাইস করে।
রক্ত প্রয়োজন, আমারটা খাইলে থাকে। কোন সরকার ও কৃষ্ণ আর কমেন্ট করবো না। পারুল আক্তার, আপা আপনি রাগ করবেন না, বিশ্বাস করুন কমেন্টই দেখাইতেছে না, বিশ্বাস করুন আপনি, সত্যি বলছি কমেন্টগুলো দেখাইতেছে না। এই যে এই শর্ট কমেন্টগুলো দেখা যায়, কিন্তু আপনার কমেন্টটা আমি কোথাও পাইতেছি না। কৃষ্ণদা আমার কমেন্টই করবে না, দেখেন তো ভাই পারুল আপা কি কমেন্ট করছে, কমেন্টটা চেক দেন না, কমেন্টটা একটু চেক করতেছি, দাঁড়ান দেখতেছি। পারুল আপা আমার চাকরি করি গ্রাম পুলিশে, পোশাক পরি রাষ্ট্রের দেওয়া একজন সাধারণ মানুষ নির্বাচনে দাঁড়ায়। আমরা গ্রাম পুলিশে ক্যান্ডিডেট ডিউটি পালন করি। আমার আবার ভোট দেই আমাদেরকে চেয়ারম্যান অবহেলা করবে, এই কারণ তো আমি খুঁজে পাই না। ভাই আপনার ইউনিয়নে আপনার ঠিক আছেন, বাংলাদেশে ইউনিয়ন তো আর একটা না যে আপনার ঠিক থাকলে আর একটা ইউনিয়ন ঠিক থাকবে। এই বিচার বিশ্লেষণ করে আপনারা কমেন্ট করবেন না, ঠিক আছে? কিছুদিন আগে আপনারা দেখেন একটা গ্রাম পুলিশরা মাসে ওপেনে সবার সামনে, এখন এই জায়গায় সরকারি কর্মবিদ, সরকারি সাররা ছিল, অনেক বড় বড় সাররা ছিল, পাবলিক ছিল, সবার সামনে কিন্তু মাসে কেন মারবে? মারার পরে কি আমরা কোনো ইতিহার নেই? মারার পরে কি আমরা কোনো কিছু করি না? আমরা ওর পাশে গিয়ে আমরা দাঁড়াই না। আমাদের এই একটা গ্যাপ, এই গ্যাপটা জীবনে কোনোদিন পূরণ হবে না। একজনটা মারলে যদি আমরা সবাই যদি সম্মেলন করতাম বা ওনার পিছনে গিয়ে আমরা দাঁড়াতাম, ওরে ধরে আইন নিয়ে মনে করেন যদি একটা সুপ্রিম কোর্টে মামলা ঢুকে দিতাম, পথ কই যাইব মিয়া, পথ থাকবো বিচারে, পথ দিবাইতো না। তাই আমি আপনাদের উদ্দেশ্যে একটাই কথা বলবো, বাংলাদেশে যদি কোনো গ্রাম পুলিশ লাঞ্ছিত হয়, কোনোর মাধ্যমে যদি লাঞ্ছিত হয়, শুধু একবার যোগাযোগ করার চেষ্টা করবেন। হয়তো হোক সুমন ভাই আর হোক লাল ভাই, একবার চেষ্টা করবেন। সমস্ত আপনাদের খরচ বহন করবে এই বঙ্গবন্ধু আদর্শ গ্রাম পুলিশ কেন্দ্রীয় কমিটি বহন করবে। নতুন প্রজন্মের মহানায়ক লাল মিয়া, ভাই এই যে কমেন্টে এসে যদি বলে নতুন প্রজন্মের মহানায়ক লাল মিয়া, হবে না ভাই। লাল মিয়া কিন্তু মহানায়ক হইতে চাই না, লাল মিয়াও একজন গ্রাম পুলিশেই। লাল মিয়াও চাইতেছে যে গ্রাম পুলিশের ভাগ্য উন্নয়নটা হোক, কারণ উনি জানে বুঝে এই বুঝাটা আপনাদের সামনে বিশ্লেষণ করতেছে, কিন্তু আমরা বুঝি না কি করতে থেকে কি করবো, ঠিক আছে? এই জিনিসটা আমরা বুঝি না। আমরা অনেকে শিক্ষিত ঢুকিয়া কি করি, ভালো ভালো কমেন্ট করি, আরো বিপরীত কমেন্ট করি। এই বিপরীত কমেন্টগুলো মনে করেন আরো যারা অশিক্ষিত গ্রাম পুলিশ, ওদের মনে ভয়ভীতি ঢুক করে, কারণ এই গ্রুপিং যতদিন আছে ভাই কিচ্ছু হবে না ভাই। তাই আপনাদের উদ্দেশ্যে আমি একটি কথা বলবো, আর বেশি কথা বলবো না। অনেক কথা কইছি ভাই, আমি হয়তো লাইফে অতক্ষণ কথা কোন সময় বলছি না, আজকে বললাম, মনের কষ্টটা আপনাদের সামনে আমি তুলে ধরলাম। আমি যদি কোনো ভুলভ্রান্তি কথা বলে থাকি আপনাদের সামনে, আমি আপনাদের ছোট ভাই বন্ধু, আমাকে মাফ করে দেবেন। প্রত্যেকটা কথা যুক্তির ভিত্তিতে করছি, যুক্তির বাইরে কথা বলতাম না। মাস্টাররা যদি দুদিনের ভিতরে যদি তারা যদি গণভবনে যাওয়ার যদি সুপারিশ পায়, আমরা কেন পাই না? আমরা তো প্রজ্ঞাপন আছে, আমরা তো কোর্টের পারমিশন আছে, তারপরও কিন্তু আমরা পাই না। এই ব্যর্থতাটা আমাদের গ্রাম পুলিশের, আমার লাগিয়ে আমরা সকলের লাগিয়া। আর উনেন, আর আপনাদের সকলের কাছে একটি আবদার, আমার একটা রিকোয়েস্ট, কেন্দ্রীয় কমিটি কালকে ডাক দিছে প্রত্যেকটা থানা থেকে, প্রত্যেকটা ডিস্ট্রিক্ট থেকে, প্রত্যেকটা বিভাগ থেকে, ঠিক আছে? তারা কি করবে তাদেরকে বলবেন। বর্তমানে স্মার্ট বাংলাদেশ, ঠিক আছে, একটা গুদামেরিয়া ইন্টারনেটে ভাড়া দিয়েছেন, কি করে সবাই দেখুক, আমরা দেখি, ঠিক না? এই যে মনে করেন আইয়া মনে করেন শাকাইয়া বাঘ বটুরা করিয়া জাজি ব্যাগটা লইয়া যাইব গা, এটা যদি এখন পর্যন্ত করে, তারপরও কি আপনারা মানবেন? যদি আমরা এই বিচারটা যদি আমাদের কান্দে দেন, তাহলে আমরা জানবো, আমরা দেখবো কি করে কি না করে, আর প্রত্যেকটা ভিডিও আপনাদের চোখের সামনে তুলে ধরবো। হ্যাঁ দেন কেন্দ্রীয় কমিটি কি করে আপনারা দেখতে চান? দেখতে চাইলে সব কিছু পাড়ায় আপনাদের সামনে, সত্যটা প্রকাশ হোক সবার সামনে। মিথ্যা না, সত্য বা সত্যের মাইন নাই, সত্যের কোনো ধ্বংস নাই, মিথ্যার মাইর আছে। এখনো সময় আছে। আমি সবার উদ্দেশ্যে একটি কথা বলবো ভাই, এখনো সময় আছে। আমরা কিন্তু মনে করেন গরিব অসহায় মানুষ, আমরা গ্রাম পুলিশরা ভালো ব্যক্তি বা ভালো বংশগত থেকে আমরা এই চাকরিতে আসি নাই। আমরা সবাই একদম গরিব শ্রেণীর মানুষগুলা কিন্তু এই বাংলাদেশ গ্রাম পুলিশ বাহিনীতে
অ্যাপার্টমেন্ট বা আমরা চাকরি নিয়েছি, ঠিক না? তাই আপনারা সকলেই দ্বিধা দ্বন্দ্ব ভুলে, অহংকার ভুলে আপনারা সকলেই 10 তারিখে চলে আসুন। এই সম্মেলনকে আমরা হল রুম বানানিছি ভাই 12টা দিয়ে। আপনাদের প্রতি বিশ্বাস রাখিয়ে ভাই হল রুমটা বানাইছি। আপনারা আয়েন, 2-3 দিন সময় দেন। আমরা 2 দিনের ভিতরে যদি মনে করেন যদি একটা কিছু না করতে পারি, আর মনে করেন যদি গণভবনে যাইতে না পারি, মাননীয় প্রধানমন্ত্রীর সামনে যদি যাইতে না পারি, ভাই চাকরি আমরাই ভাই সাইডে দেন, ভাই রিজন দিয়ে দেন, ডাইরেক্ট আপনাদের সামনে রিজন দিয়ে দেন, চাকরি করতাম না। একটা চান্স দেন, একটা লাল ভাই হাইছেন, লাল ভাই একটা চান্স দেন, একটা চান্স দেন, লাল ভাইরা একটা চান্স দেন। আমরা শুধু একটা চান্স দেন। আমি আল্লাহর কসম কাটতে কইতেছি, এই প্রভুর কসম কাটতে কইতেছি, আপনারা একটা চান্স দেন, লাল ভাইরা একটা চান্স দেন। দেখেন এই লোকটা কি আপনাদের কাছে টাকা নেয় না জাতীয়করণ এনে দেয়। দেখেন প্রয়োজন হলে ওনার চাকরি যাবে, উনি 1 নাম্বার বাদী আর উনি সব কিছুর মালিক। ব্যাস তার চাকরি যাবে, ওনার চাকরি যাবে, আমাদের কে কিছু হবে না ভাই। একটা চান্স দেন ওনারা, একটা চান্স দেন। আপনারা সকলেই চলে আসেন 10 তারিখে সংবাদ সম্মেলনে। চ্যানেল আসবে, অনেকেই আসবে, সব চ্যানেল আসবে এবং সংবাদপত্রের মাধ্যমে সবাই আসবে। আপনারা একটি চান্স দেন লাল ভাইকে, সকলেই চলে আসুন। না হয় আপনারা 5,000 গ্রাম পুলিশ থাকবেন, আর 5,000 গ্রাম পুলিশ থাকলে এই 5,000 লোক 24 ঘন্টার ভিতরে লাল ভাই আপনাকে জাতীয়করণ এনে দেবে। আর জাতীয়করণ এনে দিতে না পারে তখন এই ব্যর্থতা লাল ভাইয়ের। আপনারা শুধু আসবেন, লাল ভাই নেন, লাল ভাইয়ের সাথে কথা বলেন। শুধু একটা চান্স দেন ভাই, লাল ভাইকে একটা চান্স দেন। আল্লাহ পর্যন্ত একটা চান্স দেয় ভাই। লাল ভাই খুব কাঁদছে একজন, জানেন কাল লেগে কি করতেছি ভাই, আমরা 4-5 জন বই রয়েছি, কোনো গ্রাম পুলিশ হয় না ভাই। চাকরি যাবে না, চাকরি নিতে যেমন কঠিন, চাকরি যাইতে কিন্তু তার চেয়ে রিডাবল কঠিন ভাই। চাকরি যাওয়ার কোনো ইত্যাদি নাই ভাই, বিশ্বাস করেন ভাই। আমাদের সংবিধান আছে, চাকরি যাবে না ভাই। এরা কেন্দ্রীয় কমিটি বলতেছেন, চেয়ারম্যান বলতেছেন, অমুক তমুক বলতেছেন, ওরা ভয় ভীতি দেখাবে ভাই। আমরা তো ফেডের দায়ে আমরা করতেছি, আমরা এই জায়গায় এই ভাঙচুর করতেছি না, আমরা সন্ত্রাস না, আমরা চুন না, আমরা ডাকাত না। আমরা হচ্ছি বাংলাদেশের তৃণমূলের গ্রাম পুলিশ। যে সরকারের যে তৃণমূলের যে একটা সেবা আছে, সেই সেবাটা আমরা দিয়ে থাকি। এ থেকে জেট পর্যন্ত আমরা ডিউটি করে থাকি। একটা বাচ্চা জন্ম হইলে জন্ম নিমন্ত্রণটা করে থাকি। একটা লোক মারা গেলে ডেথ সার্টিফিকেট আমরা করে থাকি। টিবিসি, বিসিবি ধরে এবং বিধবাতা ধরে, বয়স্কতা ধরে প্রত্যেকটা কাজ আমরা করে থাকি। রাইতে 2-3টা নাই, একটা ওয়ার্ডকে যেভাবে নিরাপত্তা দিয়ে রাখতে হয়, সেই নিরাপত্তাটা একমাত্র গ্রাম পুলিশের। সেই নিরাপত্তাটা কিন্তু একমাত্র গ্রাম পুলিশের। কিন্তু তার বিনিময়ে আমরা ভাই ন্যায্য দাবিটা পাইতেছি না। তা আল্লাহ ভাই গর্ব হয়ে থাকবেন না ভাই। আমি এই জায়গায় আমি আমার বক্তব্য শেষ করতেছি। আপনারা লাল ভাইকে একটা চান্স দেন। আপনারা সকলেই হিংসা ত্যাগ করে এই কমিটি বাদ দেন মিয়া, সবাই একটা চান্স দেন লাল ভাইরে। আপনারা আল্লাহর হস্তে ব্যাগডালিয়ে শোয়ালে 10 তারিখে ব্যাসকেবের সামনে আয় পড়বেন। আর দেখেন কি করি আমরা। একটা চান্স তো দিবেন, আল্লাহ পর্যন্ত একটা চান্স দেয় ভাই, আল্লাহ পর্যন্ত দেয়। আপনারাও একটা চান্স দেন। ধন্যবাদ সকলকে। আর যদি আমি কোনো ভুল ভ্রান্তি বলে থাকি আপনাদের সামনে, আমি ছোট ভাই হিসেবে আমাকে মাফ করে দেবেন। ধন্যবাদ সকলকে। আপনার তোমারটা সেই দিলে আমি সেই দিলাম, তোমার কথা শেষ হলো। ভাই আবার একটু আসলাম আপনাদের সামনে। আসলে কর্মচারী ইউনিয়নের কাজ কি ভাই জানেন? আপনাদের মনে আছে হয়তো যে আমরা 23 সালে 13ই মার্চ এই জাতীয় প্রেস ক্লাবের সামনে আসছিলাম। তখন কর্মচারী ইউনিয়ন, ওনার নাম কি জানি মোস্তফা কামাল চাচা এই জায়গা বৈশা মাইকে বলছিল যে আপনারা প্রত্যেকটা জেলায় যে কমিটি আসছেন, প্রত্যেকটা জেলার লোক এক সাইডে আসেন, একজন করে এক সাইডে আইসা দেখা করেন। পোস্টার ছাপাইছি, পোস্টারের টাকা লাগবে। তখন কিন্তু লাল মিয়া ভাই মানা করছিল যে কেউ 1 টাকাও দিবেন না। এর থেকে কিন্তু ওই সাথে সাথে কিন্তু উনি কিন্তু এখান থেকে চলে গেছে, উনি কিন্তু আর এখানে আসে নাই। আর কর্মচারী ইউনিয়নের কাজ দিচ্ছে ভাই এইটা যে আপনার পকেটে 2 টাকা আছে, এই 2 টাকা কিভাবে ফাঁকা করে নিয়ে যাবে, ওদের কাজ হয়েছে এইটা। যেমন মনে করেন ওরা জাতীয়করণ চায় না। কারণ কি জানেন? ওরা জাতীয়করণ চাওয়ার কারণ হয়েছে একটাই, যে চায় না এর জন্য যেন ওদের ইনকামটা কমে যাবে। প্রত্যেকটা জেলা থেকে। আপনি বেশি কথা বলবো না, একটা জিনিস দিয়ে দেখাই। এই পোশাকটা দিচ্ছে সরকার,
পোশাকটা আপনার উপজেলায় আপনারে পৌঁছেই দিবে, খরচ বহন করবে সরকার। আপনি পোশাকটা নিবেন, স্বাক্ষর করে নিবেন, একটা রেভিনিউ 10 টাকা দাম, এই 10 টাকা কিন্তু এইটা বহন করবে সরকার। কর্মচারী ইউনিয়নের কমিটিরা কি করে, এরা কাগজ কলম একটা নিয়ে তারপরে হাটে রেভিনিউ টাকা দাও, রেভিনিউ কিনে আনো, গাড়ি ভাড়ার টাকা দাও, পোশাক আইসে যে গাড়ি ভাড়ার টাকা দাও। আসলে কি পোশাকটা গাড়ি ভাড়ার টাকাটা কি আমরা দেব না সরকার বহন করবে? বলেন আপনারা, রেভিনিউ টাকাটা কি আমরা দিব না সরকার দিবে? আমরা ডিসি অফিস, আমাদের বেতনটা আসে ডিসি অফিস থেকে, কিন্তু অটোভাবে চলে আসে আমাদের উপজেলায়। অথচ কর্মচারী ইউনিয়নের কমিটিতে কি করে, প্রত্যেক বছর এক একজন গ্রাম পুলিশের কাছ থেকে 200-400 500 টাকা করে নেয় ভুয়া দিয়া। আমরা সেখানার খরচ দিতে হইবে, এই কইয়া টাকা নেয়। এরপরে আপনার আমরা তো একটা যাতায়াত পাই, যাতায়াত বিল পাই আমরা। আমার উপজেলায় পাই না 5 বছর 5 মাস। মাঝে দিয়ে আমি শুধু আমার উপজেলাটাই আমি বলি, মাঝে দিয়া আমাদেরকে এই কর্মচারী ইউনিয়নের লোক, কর্মচারী ইউনিয়নের কমিটি, ওনারা বলতে আছে যে অমুক সাহেবরে 500 করে টাকা দেওয়া লাগবে এক একজন গ্রাম পুলিশ, এলে তোমাদের সব যাতায়াত বিল দিয়ে দেবে। 500 করে টাকা নিয়েছে 8 মাসের যাতায়াত বিলের জন্য। এইটা নিয়েছে কে? কর্মচারী ইউনিয়ন। কইছে কার কথা? একজন অফিসারের কথা, যে অমুক সাহেবরে দেওয়া লাগবে। আমি খবর নিয়ে দেখলাম যে অমুক সাহেবরে কোনো সাহেবরে দেয় নাই, সব টাকা কর্মচারী ইউনিয়নের কমিটির লোক এই পকেটে ঢুকাইছে। এখন যদি এই টাকা যদি আমাদের জাতীয়করণ যদি হয়, তাহলে তো কর্মচারী ইউনিয়নের এই খাওয়ানটা বন্ধ হয়ে যাবে। হেলে তো আর এই টাকাটা ওরা নিতে পারতে আসছে না। যার কারণে কর্মচারী ইউনিয়ন আমাদের ভাগ্যর উন্নয়ন চায় না, ওরা চায় না যে আমাদের জাতীয়করণ হোক। আপনাদের কাছে অনুরোধ করি ভাই, আপনারা 10 তারিখে ঢাকায় আসেন, আমরা এখানে অবস্থান করি, আমরা জাতীয়করণ নিয়ে বাড়ি ফিরি। আমরা 40 দিন কষ্ট করছি, আপনারা 2 দিন কষ্ট করেন আমাদের জন্য। আমরা এখানে 40 দিন এখানে অবস্থান করতেছি, আপনারা 2 দিন আমাদের জন্য কষ্ট করেন ভাই। ধন্যবাদ। প্রিয় গ্রাম পুলিশ ভাই বোনেরা, আর বেশি সময় লাইভ করবো না, লাইভ থেকে বেরিয়ে যাব। অনেক সময় লাইভ হয়েছে, আজকে দীর্ঘ সময় লাইভ হয়েছে। আমরা ক্ষুধার্ত, দুপুরে খাই নাই, এখন পর্যন্ত না খাওয়া, ওই লেবুর শরবত পানি এই খেয়েই আছি। তো যাই হোক, কৃষ্ণ অনেক কথা বলেছে, আমার আর বলার কোনো কিছু নাই। আমি সর্বশেষ যেটা বলবো, যে কোনো জেলার যে কোনো থানার গ্রাম পুলিশ সদস্য যদি ঢাকা কোনো কাজে আসেন, যে ঢাকা আপনার ব্যক্তিগত কাজে আসছেন, সমস্যায় আসছেন, যদি গুলিস্তানের এই আশেপাশে হয়, প্রেস ক্লাবের এই আশেপাশে হয়, আপনারা আমার সাথে যোগাযোগ করবেন। বঙ্গবন্ধু আদর্শ গ্রাম পুলিশ বাহিনী কেন্দ্রীয় কমিটির যেই অফিস রুম আছে, এই অফিস রুমে থাকতে পারবেন আপনারা, এইখানে খাইতেও পারবেন আপনারা। নিজের টাকা খরচ করে, ঢাকাতে 2 দিন 3 দিন থাকতে হলে প্রয়োজন নাই নিজের টাকা খরচ করার। আপনারা বঙ্গবন্ধু আদর্শ গ্রাম পুলিশ কেন্দ্রীয় কমিটির সাথে যোগাযোগ করে সেখানে গিয়ে থাকবেন, খাবেন, কোনো টাকা খরচ যাবে না, 1 নম্বর। 2 নম্বরে, বাংলাদেশের যে কোনো জেলায় যে কোনো থানায় গ্রাম পুলিশের সমস্যা হলে আপনারা আমার সাথে যোগাযোগ করবেন, অথবা আমার সাথে যারা আছে, আমার সাথে যোগাযোগ না করতে পারলে আমাদের বাকি লোকদের সাথে যোগাযোগ করবেন। ইনশাল্লাহ অবশ্যই চেয়ারম্যান বলেন, মেম্বার বলেন, বা যে কেউ বলেন, আপনার গায়ে পোশাক পরিহিত অবস্থায় হাত দিতে পারবে না। আপনার অপরাধ যদি থাকে, সেই অপরাধটা যদি চাকরি যাওয়ার মতো অপরাধ করে থাকেন, যে আপনি একটা অপরাধ করছেন, সেইটা আপনার চাকরির বিধানে শর্তাবলীতে আছে যে সেই অপরাধের জন্য আপনার চাকরি চলে যাবে, তাহলে চাকরি চলে যাবে, কিন্তু আপনাকে মারতে পারবে না, গায়ে হাত দিতে পারবে না। যদি বিধানে থাকে আপনি সাসপেন্ড হবেন, তাহলে আপনি সাসপেন্ড হবেন। এটা বিধানে যা আছে সেই বিধান মতো, সমস্যা নাই। দেখো, ভাত খাই নাই, পানি খামো, তাও সমস্যা না, একবার না খাওয়া।
টাকা আমি দিই, পরে দিই। আপনারা আমাদের সাথে যোগাযোগ করবেন যদি কোনো গ্রাম পুলিশের উপর নির্যাতন হয়। একটা কমিটির কাজই তো তাই, একটা কমিটির দায়িত্ব তো তাই। একটা কমিটি, সেই যাদের কমিটি তাদের সুখ দুঃখ, এই সুখ দুঃখের পাশে কমিটি থাকবে। যদি কারো সমস্যা হয় কমিটি সেখানে গিয়ে দাঁড়াবে, এটা হচ্ছে একটা কমিটির দায়িত্ব। তো যাই হোক, বঙ্গবন্ধু মেহনতি মানুষের পাশে থাকতেন, বঙ্গবন্ধু ন্যায়ের পক্ষে ছিলেন, বঙ্গবন্ধু আদর্শ গ্রাম পুলিশ বাহিনী কেন্দ্রীয় কমিটিও অবহেলিত মানুষের পাশে আছে, যেখানেই অন্যায় সেখানে তারা আছে। তো যদি কোথাও কোনো রকম গ্রাম পুলিশের উপর নির্যাতন হয় অন্যায়ভাবে, আপনারা আমাদের সাথে যোগাযোগ করবেন। ন্যায় বিচার পাইয়ে দেওয়ার জন্য আমরা সর্বোচ্চ চেষ্টা করব। ঢাকা আসবেন, থাকবেন, খাবেন, 1 টাকাও আপনাকে খরচ করতে হবে না, খরচ আমরা বহন করব। এটা আমার পূর্ব বলে গেছে কৃষ্ণ। আর যদি মনে করেন যে আমার বাইকটি সুন্দর লেগেছেন, হ্যাঁ ভাই, রাইট। আপনি অনেক গ্রাম পুলিশ এটা জানেই না, অনেক গ্রাম পুলিশ এটা জানে না, বিদায়ী তো চা টানে, পানি টানে, ঝাড়ু দেয়, এগুলো করে গ্রাম পুলিশরা। আর যারা বৃদ্ধ তারাই বেশি করে, দফাদার থেকে শুরু করে গ্রাম পুলিশ, তারা বৃদ্ধ আছে প্রত্যেকেই করে। কারণ তারা মনে করে যে চাকরি চলে যাবে, না করলে আর চলে গেলে খাবো কি। যাই হোক, অনেক কথা হলো আজকে, এতটা সময় লাইভে থাকার কথা ছিল না। মনটা অনেক 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 খারাপ যে কাদের জন্য কি করতেছি, যাদের জন্য করতেছি তারা তো এগুচ্ছে না, তারা না এগুলো সম্ভব না। তো আপনারা সকলেই ভালো থাকবেন। কথা বলতে আর ভালো লাগতেছে না, ক্ষুধার্ত, দুপুরে খাইনি, না খাওয়া, এই মাঝে মাঝে পানি খাই, এখন শরবত খাইলাম, এভাবে আছি। তো আপনারা যদি জাতীয়করণ প্রয়োজন মনে করেন যে জাতীয়করণ প্রয়োজন, শিক্ষকেরা যেখানে মাত্র 3 দিনে সাকসেস, 2 দিন, আজকে 3 দিন গেল মনে হয়, আজকে 3 দিন, আজকে 3 দিন, আজকে 3 দিন। আর আজকে 3 দিনের দিনই ওদেরকে ডাকছে প্রধানমন্ত্রীর কার্যালয়, গণভবনে কিন্তু ওদেরকে ডাকছে। আর আমরা 40 দিনেও ডাক পাইনি, কারণ ওরা লোক সংখ্যা অনেক হয়েছে। কিন্তু আমাদের লোকজন ওদের চেয়ে বহু বেশি, আমরা বহুত কয়েক গুণ ওদের চেয়ে আমরা বেশি। যদি আমরা প্রত্যেকের জাতীয়করণ দরকার পড়ে আমরা ঢাকা আসতাম, তাহলে আমাদের লোকের অভাব নাই। কিন্তু আমাদের অনেকের জাতীয়করণ দরকার নাই, অনেকের জাতীয়করণ হইলে সমস্যা। এখানে বেশ কয়েকটা ক্যাটাগরির আছে, অনেকেই ঘরে বসে জাতীয়করণ হয়ে যাবে। মানে বিভিন্ন ক্যাটাগরিতে আমরা আছি, যেই কারণে আমাদের এখানে লোক নাই। আমাদেরকে এখন পর্যন্ত কিন্তু ডাকছে না। আমরা যে 2-1টা সংবাদ পাচ্ছি সেটা আমাদের অন্য ওয়েতে আমরা পাচ্ছি, কিন্তু আমাদেরকে ডাকতেছে না। যাই হোক, ওই তাদের মতো বলবো যে বুঝলে বুঝপাতা, না বুঝলে তেজপাতা। আসলে তেজপাতা ভুল, তেজপাতার অনেক গুণ আছে। তেজপাতা ছাড়া তরকারি স্বাদ হয় না, তেজপাতা ছাড়া আপনার বউ বলতে পারবে যে তেজপাতা ছাড়া তরকারি স্বাদ হয় না, তেজপাতারও গুণ আছে অনেক। সকলে ভালো থাকবেন, সকলে আমাদের জন্য দোয়া করবেন। আর 10 তারিখের সাংবাদিক সম্মেলন আপনারা অবশ্যই হয়তোবা মুজিবরের যেই ব্যাখ্যা করেছেন যে জাতীয়করণ ঘোষণা দিতে যাচ্ছে, হয়তোবা জাতীয়করণ দিতে পারবো না, কিন্তু জাতীয়করণের এই রাস্তা আমরা খুলতেছি। জাতীয়করণের যে রাস্তাটা, সেই রাস্তাটা আমরা তৈরি করতেছি। 10 তারিখ যদি আপনারা আসেন তাহলে রাস্তাটা তৈরি হয়ে যাবে। জাতীয়করণ আমরা দিতে পারবো না, কিন্তু আমরা রাস্তা করতে পারবো। 10 তারিখের উপর অনেক